যত তাড়াতাড়ি সম্ভব আমার কেবিনে আসো, কুইক। ওকে। বলেই আদ্রিয়ান ফোন কেটে দিয়ে ফাইল চেক করতে লাগলো। আসবো কি? আই রিসাদ, আমাকে ডেকেছিলি? আজকে কতজনের অ্যাপয়েন্টমেন্ট আছে? 50 জনের মতো হবে। ওকে, সবাইকে ইন্টারভিউয়ের জন্য আসতে বল। ওকে। বলে রিশাদ চলে গেল। পরিচয়: রিশাদ আহমেদ অভ্র। রিশাদ আদ্রিয়ানের কোম্পানির ম্যানেজারের সাথে আদ্রিয়ানের খুব ভালো ফ্রেন্ড। রিশাদের গায়ের রং ফর্সা, আদ্রিয়ানের মতো, উচ্চতা 5 ফুট 11, চোখের মণি দুটো বাদামি রঙের। রিশাদ লন্ডন থেকে আদ্রিয়ানের সাথেই গ্রাজুয়েশন কমপ্লিট করছে। ইন 10 AM আদ্রিয়ান এক এক করে সকালে ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু কেউ কেবিন থেকে হাসি মুখে বের হচ্ছে না, কেউ কান্নাকাটি করছে, কেউ আপসেট। এর কারণ অফিসের কারোর কাছেই অজানা। অন্যদিকে আরশি, আরশি উঠ না রে, মেরি মা, লেট হয়ে যাচ্ছিস তো। তোর না 10:30টায় ইন্টারভিউ আছে। উঠ বলছি, উঠ। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব। তার আগে যদি তুই না উঠিস আমি তোর মাথায় পানি ঢেলে দেব। আমি কাউন্টডাউন স্টার্ট করলাম। 1 2 3 4 5। বলেই যে আরশি গায়ে পানি ঢালতে যাবে, তখনই আরশি লাফ দিয়ে উঠে পড়লো আর বলতে শুরু করলো, আরে আরে, ইস্যু বেবি, রুক যা মেরি বেহেনা, রুক যা। তুই কি নান্না মুন্না কিউট বাচ্চাদের জান নিয়ে নিবি নাকি? তাহলে তো আমার জামাইটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। বলে বাচ্চাদের মতো ভ্যাভা করতে লাগলো আরশি। না, তোমার জান নিব না, তোমাকে তো আমি কোলে নিয়ে আদর করব। এখন নেকা কান্না বন্ধ করে ফ্রেশ হয়ে নিচে আয়, ইন্টারভিউ দিতে যেতে হবে না? ইন্টারভিউয়ের কথা শুনে আরশি জিভায় কামড় দিল এবং এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়লো। আর ঈশিতা তা দেখে হেসে নিচে চলে গেল। পরিচয়: আশফিয়া নূর আরশি। আরশি গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, চোখে গাঢ় বাদামি রঙের, কোমর পর্যন্ত সিল্কি চুল, দেখতে মাশাআল্লাহ পুতুলের মতো। পরিচয়: ঈশিতা ইসলাম শান্তিকা। ঈশিতা আরশির বেস্ট ফ্রেন্ড। ঈশিতার গায়ের রং টুকটুকে ফর্সা, উচ্চতা 5 ফুট 4, চোখের মণিগুলো কিচকিচে কালো রঙের, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আরশি ছোট থেকেই ঈশিতার সাথে থাকে। ঈশিতার বাবা লন্ডনে থাকেন। আরশিকে নিজের মেয়ের মতোই দেখেন বললে ভুল হবে, আরশি ওনার নিজের মেয়ে। ছোট থেকে ওদের সাথে থাকতে কেন তা পরে বলবো। আরশি ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকে দেখে 10:30 বাজতে আর 10 মিনিট বাকি। তা আরশি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে যায়। নিচে এসে ঈশিতাকে বলে বেরিয়ে যায়, ব্রেকফাস্ট তো করে যা আরু। কিন্তু কে শোনে কার কথা। আরশি ঈশিতার কথায় পাত্তা না দিয়ে চলে যায়। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আরশি ট্যাক্সি পেয়ে যায়। বাহ আরুষি, আজ তুই কার মুখ দেখে উঠলি রে, যে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ট্যাক্সিও পেয়ে গেলি? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো আজ আমার ইস্যু বেবির মুখ দেখে উঠেছি। কিন্তু আমি তো রোজ সকালে ইস্যুর মুখ দেখে উঠি। আরশি নিজে নিজেই বকবক করা শুরু করলো। হঠাৎ আরশি জ্যামে আটকা পড়লো। ঘড়িতে তাকে দেখে মাত্র 5 মিনিট আছে। তাই ও দেরি না করে ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে দৌড় লাগালো। ভাগ মিলখা থুকু, ভাগ আরু ভাগ, তা না হলে ওই চাকরিও তো গেল। ইন দা কেবিন আদ্রিয়ান উল্টো মুখ করে চেয়ারে বসে ফাইল চেক করছে। তখন কেউ একজন বলে উঠলো, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস আশফিয়া নূর আরশি। থ্যাংক ইউ স্যার। ইউ আর 5 মিনিট লেট মিসেস আশফিয়া। সরি স্যার। পানিশমেন্ট হিসেবে আপনাকে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে হবে। কিন্তু স্যার। আরশি আর বলতে পারলো না। তার আগেই আদ্রিয়ান বলল, নো মোর টক। পানিশমেন্ট পছন্দ না হলে আপনি আসতে পারেন মিস আশফিয়া। বলে আদ্রিয়ান আবার ফাইলের দিকে মনোযোগ দিল। আসলে আদ্রিয়ান ফাইল দেখছে না, ফাইল দেখার ভান করে আর চোখে আরশিকে দেখছে আর মিটমিট হাসছে। আরশির মুখের ভাবভঙ্গি দেখে অন্যদিকে আরশি আদ্রিয়ানের 25 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। লেজবিহীন হনুমান, কান কাটা বিড়াল, চিড়িয়াখানার পেতনি, শেওড়া গাছের চুড়েল, তোর বিয়ে তেঁতুল গাছের ডাইনির সাথে হবে। শালা লুচি পরোটা শিং ছাড়া মহিষ। আপনার 25 গোষ্ঠী উদ্ধার করা হলে আমরা ইন্টারভিউ স্টার্ট করতে পারি কি? নিজের হাসি আটকিয়ে বলল আদ্রিয়ান। আপনি কিভাবে শুনলেন? আমি তো মনে মনে। বলা শেষ হতে না হতেই আরশি জিহ্বায় কামড় দিল আর ভাবতে লাগলো ওই কি বলছিল। আর আদ্রিয়ান আরশির কাণ্ড থেকে মিটমিটে হাসতে লাগলো। আদ্রিয়ান আরশির ইন্টারভিউ নেওয়া শুরু করলো। আদ্রিয়ান আরশির ইন্টারভিউ নিচ্ছে কম, আরশিকে দেখছিল বেশি। ইন্টারভিউ শেষ হতেই আরশিকে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। দৌড়ে কোথায় পালাবে কাপ কেক? ঘুরে ফিরে আবার তো তোমাকে সেই আমার কাছে আসতে হবে বলে টেবিল স্মাইল দিল। কিছুক্ষণ পর আরশি সহ আরো 4 জনকে আদ্রিয়ানের কেবিনে ডেকে পাঠানো হলো। আদ্রিয়ান আরশি বাদে বাকি 4 জনকে তাদের কাজ বুঝিয়ে দিল। সবাই চলে গেল। আদ্রিয়ান রিসাদের কিছু একটা ইশারা করতে রিসাদ আরশিকে একটা পেপার দিয়ে সেখানে সাইন করতে বলল। আরশি এতটাই এক্সাইটেড ছিল যে পেপারটা না পড়ে সাইন করে দিল। আর আদ্রিয়ান ডেভিল স্মাইল দিয়ে রিসাদের দিকে তাকালো। মিস আরশি, আজ থেকে আপনি আদ্রিয়ানের পিএ।
আজকে থেকে আপনার কাজ শুরু। আমি ওনার বিয়ে? সিরিয়াসলি? স্যার, স্যার আমাকে একটা চিমটি কাটবেন প্লিজ। আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। আদ্রিয়ান খুব জোরে আরশির হাতে চিমটি দিল। আদ্রিয়ান চিমটিটা এত জোরে দিল যে আরশি ব্যথা পেয়ে আহ বলে উঠল। এত জোরে কেউ চিমটি কাটে? রাকি ভাব নিয়ে জিজ্ঞেস করলো আরশি। আদ্রিয়ান আরশির প্রশ্নের জবাব না দিয়েই বলল, সো মিস পিয়ে আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসুন। আরশি মনে মনে বলল, আমি আর ব্ল্যাক কফি? আমি তো কখনো রান্নাঘরেই ঢুকিনি। আপনার কল্পনা করা শেষ হলে আমার কফিটা নিয়ে জলদি আসুন। আরশি ঠোঁট উল্টিয়ে মুখে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, স্যার আমি কফি বানাতে পারি না। আই ডোন্ট কেয়ার, আপনি আমার পিয়ে, তাই আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে। ওকে স্যার। বলেই রাগের দাঁত কটমট করতে করতে আরশি কফি বানাতে চলে গেল। আমি কিভাবে কফি বানাবো? আমি তো বানাতে পারি না। ওয়েট, আরুষি, তোর কাছে তো তোর সুইটি আছে। বলে অজান্তা ওর প্যান্টের পকেট থেকে ওর ফোন বের করলো। চলো সুইটি, আমাকে কফি বানানোর নিয়ম দেখিয়ে দাও। তারপর আরশি মোবাইল থেকে ভিডিও দেখে দেখে কফি বানানো শুরু করলো। কফি বানাতে গিয়ে আরশির হাতে অনেক জায়গায় ছ্যাঁকা খেলো, তবু কফি বানিয়ে দম নিল। মে আই কাম ইন স্যার? ইয়েস। ধন্যবাদ স্যার। বলেই ঢুকে আদ্রিয়ানের সামনে কফির মগটা রেখে চলে যেতে ধরলো। আরশিকে চলে যেতে দেখে আদ্রিয়ান বলল, তোমাকে আমার কেবিনে ঢোকার জন্য পারমিশন নিতে হবে না। ওকে স্যার। পেছনে মুখ ঘুরিয়ে জবাব দিয়ে আবার হাঁটা ধরলো। আমার কথা শেষ হয়নি। তোমার জন্য আলাদা কোনো কেবিন ঠিক করা হয়নি। আমার কেবিনে তোমার বসার ব্যবস্থা করা হয়েছে। তুমি সবসময় আমার সাথেই থাকবে। এক নাগাড়ে বলে দিল আদ্রিয়ান। জি স্যার। স্যার আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, দাও। কফি নিতে গিয়ে আদ্রিয়ান খেয়াল করলো আরশির হাতে অনেক জায়গায় পুড়ে গিয়েছে, যা দেখে আদ্রিয়ান কিছুটা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি করে আরশির কাছে গেল। ওর হাত ধরে টেনে নিয়ে কোথায় কোথায় ব্যথা পেয়েছে তা দেখতে লাগলো। অন্যদিকে আরশি একদিনে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে আরশি মুখ ফুসকে বেরিয়ে গেল। মিস্টার ইনোসেন্ট। কিছু কি বললে? না না, কিছু তো না। সোফায় বসো, তোমার হাতের পোড়া জায়গায় মলম লাগিয়ে দিব। লেজ কাটা হনুমান এখন আমার কাটা খায় মলম লাগাবে। ইচ্ছে করছে তোকে গরম পানিতে চুবাই। মনে মনে বলল আরশি। আমাকে মনে মনে বকা শেষ হলে সোফায় গিয়ে বসো। না না স্যার, মলম লাগালে বেশি জ্বালা করবে, আমি লাগাবো না। তুমি চুপচাপ বসে, আমি তোমার হাতে কলম লাগাবো। যদি একটা কথাও যদি বলেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরশি আদ্রিয়ানের কথায় ভয় পেয়ে চুপচাপ সোফায় গিয়ে বসে পড়লো। আদ্রিয়ান ডর থেকে মলম বের করে নিয়ে এসে পরম যত্নে আরশির হাতে মলম লাগাতে শুরু করলো। আপনি আসলেই অনেক ইনোসেন্ট স্যার, মিস্টার ইনোসেন্ট। কিন্তু আপনি অনেক রাগীও। প্রথম দিনেই কফি বানাতে পাঠিয়ে দিলেন, না জানি পরে কি করবেন। বিড়বিড় করতে করতে বলল আরশি। একটু সাবধানে কাজ করতে পারো না? দেখলে তো কত জায়গায় পুড়ে গিয়েছে। আমি তো কাজ করতে পারি না। ইস্যু কখনোই আমাকে কাজ করতে দেয়নি। বাচ্চাদের মতো ফেস করে বলল আরশি। ও তাই নাকি? সে যাই হোক, এখন থেকে কফি বানানো শিখে নিবে, কারণ প্রতিদিন সকালে আমার কেবিনে ঢোকার আগে তোমাকে আমার জন্য কফি বানাতে হবে, মনে থাকে যেন। মলম লাগিয়ে দিয়ে আদ্রিয়ান আরশির কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো, তারপর সেখান থেকে চলে গেল। আরশি আদ্রিয়ানের কাজে অবাক হয়ে তাকিয়ে আছে আর বুঝতে চেষ্টা করছে তখন কি হলো। আদ্রিয়ান চেয়ারে বসতে বসতে বলল, ছোট মাথায় এত চাপ দিতে হবে না। কি হয়েছে তা তোমার না জানলেও হবে। এদিকে আরো একটু। আদ্রিয়ানের কথা মতো আরশি আদ্রিয়ানের টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। আরশিকে দেখে আদ্রিয়ান তাকে অনেক কতগুলো ফাইল ধরে দিয়ে বলল, এগুলো আজকের মধ্যে শেষ করে আমাকে দিবে। ওকে স্যার। বলে আরশি নিজের ডেস্কে গিয়ে মনোযোগ সহকারে কাজ করতে লাগলো। আর আদ্রিয়ান নিজের ল্যাপটপে মুখ গুজে বসে রইল। আরশি কাজ শেষ করতে করতে অনেক লেট হয়ে গেল। সে ঘড়ির দিকে তাকে দেখে 10টা বাজে আর আদ্রিয়ান এখন ল্যাপটপে মুখ গুজে বসে আছে। স্যার আমার কাজ শেষ, আমি যাই, আমার অনেক দেরি হয়ে গেছে। ওয়েট, আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। না স্যার, আমি একা যেতে পারবো। ল্যাপটপে টাইপিং করতে করতে বলল। আরশি বলার সাথে সাথেই আদ্রিয়ান আরশির অনেক কাছে চলে আসলো। আদ্রিয়ান নিজে এত কাছে থেকে আরশি কিছুটা ভয় পেয়ে যায়। ডোন্ট ওয়ারি কাপকেক, আমি তোমাকে তেমন কিছু করব না। কিন্তু হ্যাঁ, আমার কথার উপর যদি কোনো কথা বললে আমি অনেক কিছুই করব। গট ইট? ইয়েস স্যার। ভয়ে কাঁপতে কাঁপতে বলল আরশি। বলে আরশি আর আদ্রিয়ান অফিস থেকে বের হয়ে ডিরেক্ট গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে আরশি চুপচাপ থাকলেও আদ্রিয়ান ওকে অনেকবার চালিয়েছে। আরশিকে বাড়িতে ড্রপ করে দিয়ে আদ্রিয়ানও বাড়ি চলে যায়। বাড়িতে এসেই কাউকে দেখে আদ্রিয়ান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তুমি কখন এলে? আর আমাকে জানাওনি কেন যে তুমি আসবে? আমাকে জানালে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম এয়ারপোর্ট থেকে। তোমাকে কষ্ট করে ট্যাক্সি দিয়ে আসতে হতো না। খুব মিস করেছি তোমাকে বড় আব্বু। বলে আসলে তোমাকে এভাবে সারপ্রাইজ দিতাম কিভাবে মাই বয়। আমিও তোমাকে অনেক মিস করছি। মিস্টার আকরাম আদ্রিয়ানকে নিজের সামনে দাঁড় করিয়ে বললেন, কখন এলে বড় আব্বু? কিছুক্ষণ আগেই।
আদ্রিয়ানকে পেয়ে তো তুমি আমাকেই ভুলে গেলে পাপা। পেছন থেকে রিঙ্কি বলল, পরিচয় মিস্টার আকরাম রেজওয়ান, আদ্রিয়ানের বড় আব্বু, মানে আদ্রিয়ানের বাবার বড় ভাই, এবং রিঙ্কির আব্বু এতদিন বিজনেসের কাজে ইউএসএ তে ছিল। তোমাকে কিভাবে ভুলে যাব মাই ডিয়ার প্রিন্সেস? হোয়ার ইজ মাই লিটল প্রিন্সেস? আই এম হেয়ার বড় আব্বি। যাক, আমাকে তাহলে তুমি ভুলোনি। ওহ মাই লিটল প্রিন্সেস, আমি কি তোমাকে ভুলে যেতে পারি? আর আমার লিটল প্রিন্সেস তো এখন অনেক বড় হয়ে গেছে, তোমাকে তো এখন বিয়ে দিতে হবে দেখছি। তুমি বলো, পাত্র কি দেখবো? না, আমি বিয়ে করব না। ভাইয়া, তুই বড় আব্বুকে কিছু বল, আমি বিয়ে করব না। ইনোসেন্ট ফ্রেন্স করে বলল আজমিরা। আচ্ছা বাবা, আচ্ছা, তোকে এখন বিয়ে করতে হবে না, তোর যখন ইচ্ছে করবে তখন করিস। বড় আব্বু, আমি উপরে যাচ্ছি ফ্রেশ হতে, রাতের ডিনার সবাই একসাথে করব। ওকে যাও। পরিচয় আজমিরা চৌধুরী, আদ্রিয়ানের আদরের ছোট বোন। আদ্রিয়ান ভালোবেসে কখনো মীরা, কখনো কাজু বাদাম, আবার কখনো আজু বলে ডাকে। আজমিরা ইন্টার সেকেন্ডারি পড়ে, অনেক ভালো স্টুডেন্ট, গায়ের রং ফর্সা, চোখের মনে হালকা নীল, চুলগুলো পিঠে পড়ে, তাই সব সময় ছেড়ে রাখে। আজমিরা খুব ভালো গান পারে। ওকে বড় আব্বু, তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও। ওকে মাই বয়। বলে মিস্টার আকরাম চলে গেল। আদ্রিয়ান যেতে ধরলে রিঙ্কি পেছন থেকে বলে উঠল, আদ্রি বেবি, আমার সাথে কথা বলবে না তুমি? রাগ করেছো বুঝি আমার সাথে? আমি কেন তোমার সাথে রাগ করতে যাব? কপট ডাক দেখিয়ে বলল আদ্রিয়ান। আরে বেবি, রেগে যাচ্ছ কেন? আচ্ছা বলো, তোমার দিন কেমন কাটলো? আমাকে ছাড়া নিশ্চয়ই খারাপ কেটেছে, তাই না বেবি? হ্যাঁ জানো, তোমাকে ছাড়া আমার দিন অনেকের চেয়ে অনেক বেশি খারাপ কেটেছে। আমি জানি বেবি, তুমি তো আমাকে ছাড়া থাকতেই পারো না। আদ্রিয়ানের কাছে এসে ওর গালে স্লাইড করতে করতে বলল, জানো, তুমি ঠিক ধরেছো। বলে আদ্রিয়ান ডেভিল স্মাইল দিয়ে রিঙ্কিকে কোলে তুলে নিল। আদ্রি বেবি, কি করছো? ছাড়ো আমাকে, পাপা দেখে ফেললে কি বলবে? ছাড়ো আমাকে। সত্যি ছেড়ে দিব জানো? তুমি ভেবে বলছো তো? আদ্রিয়ানের শয়তান হাসি দিয়ে জিজ্ঞেস করলো রিঙ্কিকে। রিঙ্কির জবাব পাওয়ার সাথে সাথে আদ্রিয়ান রিঙ্কিকে ছেড়ে দিল, আর রিঙ্কি ধপাস করে নিচে পড়ে গেল। আহ বেবি, তুমি এটা কি করলে? ফেলে দিলে কেন আমায়? ফেলে কোথায় দিলাম? তুমি তো বললে ছেড়ে দিতে। আদ্রিয়ানের কথা শুনে রিঙ্কি আদ্রিয়ানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। আদ্রিয়ানকে চলে যেতে দেখে রিঙ্কি পেছন থেকে বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি কাল থেকে অফিস করছি, বাপিও রাজি হয়ে গেছে। আদ্রিয়ান পেছনে না ঘুরে জবাব দেয়। অফিসে যাবে ভালো কথা, কিন্তু আমার থেকে দূরে থাকবে। বলে আদ্রিয়ান সেখান থেকে চলে যায়। আদ্রি বেবি, তোমার কাছে থাকার জন্যই তো অফিসে জয়েন করছি, আর তুমি বলছো তোমার থেকে দূরে থাকতে? তা কি কখনো হয় তুমি বলো? বলে একটা শয়তানি হাসি দিল রিঙ্কি। রিঙ্কি কোনো রকমে কোমর ধরে উঠে নিচের রুমে চলে গেল। অন্যদিকে আরুষি বাড়ি আসতে ঈশিতা দৌড়ে এসে আরুষিকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, তুই কোথায় ছিলি এতক্ষণ? জানিস আমার কত টেনশন হচ্ছিল, আর একটু হলেই আমার জান বেরিয়ে যেত। তুই তো এভাবে লেট করে বাড়ি ফিরিস না, তাহলে আজকে এত লেট কেন? কোথাও ব্যথা পাসনি তো? বল বল। আরে ইস্যু ইস্যু, শান্ত হ। আমি একদম সহি সালামতে তোর সামনে দাঁড়িয়ে আছি। দেখ, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ শুনি? আমার জব হয়ে গেছে এবং আমি ওই অফিসের বসের পিএ। ভালো কথা, কিন্তু আসতে এত দেরি হলো কেন? আসলে আমার কাজ করতে করতে এত লেট হয়ে গেছিল, তাই এত লেট হয়েছে। কিন্তু স্যার আমাকে বাড়ি ড্রপ করে দিয়ে গেছে। সোফায় বসতে বসতে বলল আরুষি। আরুষিকে ঈশিতাও আরুষির পাশে বসলো। তারপর আরুষিও ঈশিতার সব ঘটনা বলল, আর ঈশিতাও সব শুনে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হলো ঈশিতার। ইন্টারভিউ দিতে লেট করে গেলি দেখে দাঁড় করিয়ে রেখেছিল, আর এখন তো জব করবি ওনার আন্ডারে। তাহলে ভেবে দেখ, লেট করে গেলে কি কি শাস্তি দিবে, বুঝতে পারছিস আরু বেবি? আরুষির পেটে হালকা গুঁতো দিয়ে বলল ঈশিতা। ঈশিতার কথা শুনে আরুষি ঢোক গিলে বলল, বেবি ভয় দেখাস না প্লিজ। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তোর বস তোকে কিস করলো কেন? ভালো টালো বাসে নাকি তোকে? ঈশিতার কথা শুনে আরুষি কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি কিভাবে জানবো ওই হনুমানের মনে কি আছে? আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে আমি দ্য বেস্ট ফ্যাশন ডিজাইনার অ্যান্ড বিজনেসম্যানের পিএ। কিতনা কিউট হে। কিতনা কিউট হ্যাঁ। এখন যা, ফ্রেশ হয়ে নিচে ডিনার করবি না? তোর জন্য অপেক্ষা করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে। কেন বেবি, মে ইউ গয়া ইউ আয়া। যা। আরুষি তার রুমে এসে নিচের বিছানায় গা এলিয়ে দিল। হঠাৎ তার মনে পড়লো আদ্রিয়ান তাকে কাপকেক বলল, কিন্তু কেন বললো? ভাবতে ভাবতে আরুষি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে পড়লো। অন্যদিকে আদ্রিয়ান নিজের ঘরে এসে ওর মমের ছবির সামনে দাঁড়ালো। জানো মম, আজকে আমি আমার কাপকেককে অনেক কাছ থেকে দেখেছি, ওকে ছুঁয়েছি। আগে তো সবসময় ওকে দূর থেকে দেখতে হতো, ওকে ছুঁতেও পারতাম না। বলে নিচে বসে একটা বাচ্চা মেয়ের ছবি হাতে নিয়ে নিজের বুকে চেপে ধরে বসে রইল।
আদ্রিয়ান কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যায়। আরশি জলদি ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যায়। ডিনার শেষ করে ঈশিতার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে আসে। আরশি অবাকের উপর অবাক হয়ে যায়, কারণ কেউ তার ফোনে বারবার অনবরত ফোন করছে আর ফোনে না পেয়ে মেসেজও পাঠাচ্ছে। আরশি ফোনটা হাতে নিয়ে দেখলো একটা অপরিচিত নাম্বার, কিন্তু সে অবাক হলো না, কারণ এই নাম্বারটা থেকে প্রায় কল আসে। কল ব্যাক করতে গেলে আবার কল আসে। এভাবে আচমকা ফোন আসায় আরশি কিছুটা চমকে যায়। ফোন রিসিভ করে সালাম দিয়ে হ্যালো করতে করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এটা আরশির কাছে অবাক হওয়ার মতো কিছুই না, কেননা প্রতি রাতে এমনই হয়। এই নাম্বার থেকে কল আসে ঠিকই, কিন্তু কেউ কথা বলে না। তাই আরশি প্রতিবারের মতো কল কেটে দিল। কল কেটে দিয়ে আরশি বারান্দায় চলে গেল। বারান্দায় এসে দেখলো প্রতি রাতের মতো আজও একটা ব্যাগ আর ওর প্রিয় ফুল কালো গোলাপ ও অর্কিড ফুল রাখা বারান্দার দোলনায়। আরশি একটু অবাক হলো না, কারণ এই ঘটনা প্রতি রাতেই ঘটে ওর সাথে। কেউ একজন সবসময় বারান্দায় কিছু না কিছু রেখে যায় আর সাথে ওর প্রিয় ফুল দিয়ে যায়। হুট করে আরশির ফোনের মেসেজ টোন বেজে উঠলো। আরশি ফোনটা হাতে নিয়ে দেখলো আমি কে সেটা তোমার না জানলেও হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলবো আমি কে, তোমাকে কেন ফোন দেই, সময় হলে সব বলবো তোমাকে। আই প্রমিস আরশি। এসব জিনিস এখানে কেন, আর এগুলো কার? ঘরটা কার? আমার। তাহলে জিনিসগুলো কার? আমার। আরশি নিজের অজান্তেই বলে ফেললো আর নিজেই অবাক হয়ে গেল। তাহলে জিজ্ঞেস করছো কেন সুইটহার্ট যে এগুলো কার? কিন্তু এগুলো আপনি আমাকে কেন দিলেন? আমার এসব চাই না। আমার এগুলো পছন্দ হয়েছে, আমি তোমাকে দিয়েছি। আর কোনো প্রশ্ন না। আমি এগুলো নিব না। আপনার জিনিস আপনি ফিরিয়ে নিয়ে যান। আমি আপনার জিনিস কেন নিব? কে হন আপনি আমার? আই অ্যাম ইয়োর মেড লাভার অ্যান্ড ইউ আর মাই লাভ এডিকশন। বুঝতে পেরেছো? আমার মনে হয় তুমি ভালো করে বুঝতে পেরেছো। প্রতিদিন মেসেজের রিপ্লাই দেওয়ার এইসব বলেছিল, তাই আরশি আর কোনোদিন এসব জিজ্ঞেস করেনি। সকালবেলা আরশি উঠ, অফিসে যাবি না? উঠছি মেরি মা, উঠছি। আর মাত্র 5 মিনিট ঘুমোতে দাও না প্লিজ। যা ইচ্ছা তাই কর, অফিস যেতে দেরি হলে আমাকে কিছু বলতে পারবি না কিন্তু। বলে ঈশিতা চলে গেল। ঈশিতা চলে যেতেই আরশি লাফ দিয়ে উঠে পড়লো। তারপর ফ্রেশ হয়ে এসে গাঢ় বেগুনি রঙের একটা টপস এবং জিন্স পরলো, সাথে উঁচু করে ঝুটি করে চোখে কাজল লাগিয়ে নিল। আরশিকে আজকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আদ্রিয়ানের মনের আনন্দে গুনগুন করছে আর রেডি হচ্ছে আজকে আদ্রিয়ান। আদ্রিয়ানকেও অনেক হ্যান্ডসাম লাগছে। আদ্রিয়ান সাদা রঙের শার্ট পরে তার সাথে কালো কালারের কোট এবং টাই পরছে, হাতে ব্র্যান্ডের ব্লু কালারের ঘড়ি। ইন দ্য রেজওয়ান ইন্ডাস্ট্রি। আদ্রিয়ান অফিস এসে নিজের কেবিনে ঢুকে কাউকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে না পেয়ে রিসাদকে ফোন করে কেবিনে আসতে বলল। রিয়াদ আমার কেবিনে আয় ফার্স্ট। ওকে। রিসাদ কেবিনে আসতেই আদ্রিয়ান জিজ্ঞেস করলো, মিস আরশি আসেনি এখনো? আদ্রিয়ানের কথা শুনে রিসাদ মিটিমিটি হাসছে। মিস আরশি এসেছে, কিন্তু আমি শুনলাম আপনি আপনার জন্য কফি বানাতে দায়িত্ব দিয়েছেন, তাই কফি বানাতে গিয়েছে। রিসাদের কথা শুনে আদ্রিয়ান রাগে কটমট করতে শুরু করলো। তাও নিজের রাগকে কন্ট্রোল করে রিসাদকে নিজের কাছে যেতে বলল। রিসাদ চলে যেতেই কেউ এসে আদ্রিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরলো। পিছনে উপস্থিত ব্যক্তিটির উপস্থিতি টের পেয়ে আদ্রিয়ান দ্রুত সরে দাঁড়ালো। তুমি আমার কেবিনে কেন এসেছো আমার পারমিশন ছাড়া? আমি অফিস জয়েন করেছি সবসময় তোমার পাশে থাকবো বলে, আর তুমি এরকম করছো? তোমার তো হ্যাপি হওয়ার কথা। আমি হ্যাপি হব তোমার আশাতে? OMG, তুমি ভাবলে কিভাবে যে তুমি আসলে আমি হ্যাপি হব? কি তুমি হ্যাপি হওনি? না। বলে আদ্রিয়ান নিজের চেয়ারে বসে পড়লো। আদ্রিয়ানকে বসতে দেখে রিঙ্কিও আদ্রিয়ানের কোলে বসে পড়ে। অন্যদিকে আরশি কফি বানাচ্ছে আর আদ্রিয়ান এবং ওই অজানা লোককে ওর বিখ্যাত বকাগুলো দিচ্ছে। কফি বানানো শেষ হলে আরশি আদ্রিয়ানের কেবিনের দিকে আসতে থাকে। তখনই ওর একটা মেয়ের সাথে ধাক্কা লাগে, কিন্তু কেউ পড়েনি। দুজনেই হেসে দেয়। সরি। হাই, আই এম মিশমি। সবাই আমাকে মিস বা মিশু বলে ডাকে। আমি এই অফিসের ডেকোরেশন ম্যানেজারের দায়িত্বে আছি। আর তুমি? আমি আরশি, আদ্রিয়ান স্যারের পিএ। ওহ, তুমি আদ্রিয়ান স্যারের পিএ। সাবধানে থেকো, স্যার কিন্তু খুব রাগী। এখন পর্যন্ত স্যারের একটা পিও বেশি দিন টিকেনি। ও আচ্ছা, আমি যাই, না হলে স্যার আবার ওনার অদ্ভুত পানিশমেন্টগুলো দিয়ে দেবে। ওকে, বাই। নাইস টু মিট ইউ। ইউ টু। পরিচয় মিশমি ইসলাম নাবিলা। দেখতে হলুদ ফর্সার চোখগুলো টানা টানা কোমর অবধি, চুল লম্বা, উচ্চতা 5 ফুট 6। বাবা লন্ডনে থাকে, বাংলাদেশে ওদের বিজনেস আছে, কিন্তু ওই নিজে কিছু করতে চায় তাই জব করে। মাকে ছোটবেলায় হারিয়েছে। আর সে আদ্রিয়ানের কেবিন থেকে এসে বলে, মে আই কাম স্যার? তোমাকে বলেছি না আমার কেবিনে আসতে তোমার পারমিশন নিতে হবে না? সরি স্যার।
মনে থাকে যেন। আর এত লেট হলো কেন? আপনার জন্য কফি বানাতে গিয়ে লেট হয়ে গেছে। কাল থেকে এসে আমার সাথে আগে দেখা করবে, তারপর কফি বানাতে যাবে। ওকে স্যার। ভাগ্যিস আজও লেট করে এসেছে, তা না হলে তো ও আমাকে আর রিঙ্কিকে একসাথে দেখে ফেলতো। মনে মনে বলল আদ্রিয়ান। স্যার আপনি কি কিছু ভাবছেন? আরশির কথায় আদ্রিয়ানের ধ্যান ভাঙে। না না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। আদ্রিয়ান কথা শুনে আরশির গলার লজ্জা লাল হয়ে যায়। আর লজ্জা পেতে হবে না, আমার কফিটা দাও। এই নিন স্যার। আরশি কপিটা আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান আরশিকে কোলে নিয়ে ওর চেয়ারে বসে পড়লো এবং বলল, তুমি খাও। এটা তো আপনার কফি। জানি, কিন্তু আমি যেটা বলেছি সেটা করো, খাও। রাগী কণ্ঠে বলল আদ্রিয়ান। আরশি ভয় পেয়ে বাথরুমের মতো কফির মগে এক চুমুক দিল। আরশি চুমুক দিতে আদ্রিয়ান ওর কাছ থেকে কফির মগ নিয়ে নিল আর খেতে শুরু করলো। তা দেখে আরশি বলল, স্যার আপনি আমার একটু খাচ্ছেন কেন? দাঁড়ান, আমি আপনার জন্য আবার বানিয়ে দিচ্ছি। উফ, আমাকে শান্তিতে খেতে দাও তো। আর কফিটা অনেক টেস্টি হয়েছে, কাল তো খেতেই পারলাম না ঠিক মতো। নাও রেখে আসো। কফির মগটা আরশি ধরিয়ে দিয়ে বলল, ওকে স্যার। বলে আরশি চলে যায়। আরশি চলে যেতে আদ্রিয়ান এক একজনকে ফোন দিল। পেয়েছো? স্যার একজনকে খুঁজে পেয়েছি, কিন্তু সে মুখ খুলছে না, কি করব এখন? ওয়েট, আমি আসছি। ওনাদিকে আরশি কেবিনে এসে দেখে আদ্রিয়ান নেই, তাই সে বাইরে বের হয়ে ইসাদকে জিজ্ঞেস করলো, রিয়াজ স্যার, আদ্রিয়ান স্যার কোথায় গিয়েছে? আদ্রিয়ান তো একটু বাইরে গেছে, জরুরি একটা কাজ আছে বললো। ওকে স্যার। আরশি, আমি তোমার ভাইয়ের মতো, সো আমাকে প্লিজ ভায়া করে রেখো। স্যার শুনতে আর ভালো লাগে না। ওকে ওকে ভাইয়া। আমি তোমাকে কিউটি পায়ে ডাকবো। তুমি কি এখন চলে যাবে নাকি থাকবে? কিছুক্ষণ থাকি, পরে যাব। ওকে কিউটি পায়ে, বাই। বাই ভাইয়া। বলে আরশি ওখান থেকে চলে এসে কেবিনে বসে কিছু ডিজাইন করতে থাকে। হঠাৎ আরশি অনেক পানি পিপাসা পায় আর পানি খেতে এসে ওর মিশমির সাথে দেখা হয়। হাই আরুষি, হাই। তুমি কি এখন ফ্রি আছো? কিন্তু কেন? চলো না শপিং এ যাই। ওকে। আরশি আর মিশমি শপিং মলে চলে যায়। আদ্রিয়ান একটা লোকের সামনে চেয়ারে বসে আছে। আদ্রিয়ানকে দেখে যে কেউ বলবে ও খুব রেগে আছে। রেগে থাকার কারণে ওর ফর্সা মুখ লাল হয়ে গেছে। তার সামনে বসে থাকা লোকটি হাত মুখ বাঁধা রাখা হয়েছে। বলো উনি কোথায়? কোথায় লুকিয়ে আছে ওই খুনিকে? বলো বলো, কোথায় লুকিয়ে আছে? হুঙ্কার দিয়ে বলল আদ্রিয়ান। আদ্রিয়ান হুঙ্কারে সবাই কেঁপে উঠল। আমি সত্যি বলছি, আমি জানি না মিস্টার রেজওয়ান এখন কোথায় আছেন। আমাকে বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি সত্যিই জানি না কিছু। বুঝেছি, তুই ভালো কথা শুনবি না। রনি, আমার অস্ত্র প্রস্তুত আছে তো? রনি আদ্রিয়ানের এক গরম রড দিল। সেই রড দিয়ে আদ্রিয়ান লোকটির পুরো শরীরে ছ্যাঁকা দিতে লাগলো। ব্যথায় কাতর হয়ে লোকটি অজ্ঞান হয়ে গেল। লোকটির জ্ঞান ফিরলে আদ্রিয়ান লোকটির ক্ষতস্থানে লবণ মরিচ গুঁড়ো ঢেলে দিল। লোকটির জ্বালা যন্ত্রণায় কাতরাতে থাকলো। লোকটিকে কাতরাতে দেখে আদ্রিয়ান জোরে জোরে হাসতে শুরু করলো। আদ্রিয়ান সেই স্থান থেকে চলে গেল ইন দ্য শপিং মল। হে আরু, দেখ ওই শাড়িটা কত সুন্দর, তোকে খুব মানাবে। তোকে অনেক সুন্দর লাগবে, তুই নে। না আমি না, তুই নিবি। আরে না, আমি নিব না। না, তোকেই নিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা নিব। এখন খুশি তো তুই? এখানে একটা জায়গা খুব মজার ফুচকা বিক্রি করে, তুই খাবি? চল। শপিং মল থেকে বের হওয়ার সময় একটা শোপিসের উপর আরশির চোখ আটকে গেল। শোপিসটা দেখতে অনেক সুন্দর। একটা ছেলে একটা মেয়েকে কোলে বসিয়ে ভ্যাবিলিয়ন ব্যাহর বাজাচ্ছে। আরশির শোপিসটা খুব পছন্দ হওয়ায় সেটা কিনে নিল। তারপর তারা শপিং মল থেকে বেরিয়ে গেল। শপিং মল থেকে বের হয় ওরা জমিয়ে ফুচকা খেলো। মিশমির বাসা কাছেই, তাই মিশমি হেঁটেই চলে গেল। আরশিকে সাথে যেতে বলল। আরশি মানা করে দেয়। রিক্সা না পায় আরশি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর আসতেই ওর মনে হয় কিছু লোক ওকে ফলো করছে। তখন ওর মনে পড়লো রাস্তায় কিছু বকাটে ছেলে বসে বসে মদ খাচ্ছিল। তাই ও পিছনে তাকালো দেখার জন্য আসলে কেউ ওকে ফলো করছে কিনা। পিছনে তাকাতেই ওর হাত পা জমে যাওয়ার উপক্রম। পিছনে তাকাতেই আরশি দেখলো আদ্রিয়ান ওই বকাটে ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটাচ্ছে। স্যার এখানে কোথা থেকে আসলো? আর স্যার এদেরকে পেটাচ্ছি বা কেন? বিড়বিড় করে বলল আরশি। এসব ভাবতে ভাবতে আরশি খেয়াল করলো ওই বখাটেদের ছেলেদের একজন আদ্রিয়ানকে পিছন থেকে আঘাত করতে যাচ্ছে। আরশি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে আদ্রিয়ান আর ওই বখাটে ছেলেটার মাঝখানে ঢুকে পড়ে, যার কারণে আরশির মাথায় আঘাত লাগে। আদ্রিয়ান পেছনে ঘুরে দেখে আরশি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মাথাটা কিছুটা কেটে রক্ত বের হচ্ছে। আরশি পড়ে যেতে নিলেই আদ্রিয়ান ওকে ধরে ফেলে। আরশি কপালে রক্ত দেখে আদ্রিয়ান অনেকটা ভয় পেয়ে যায় এবং রেগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে, যা দেখে বকাটে ছেলেটা ভয় কাঁপাকাঁপি শুরু করে। আরশি সেন্সলেস হওয়ার আগে শুনতে পায়, তুই আমার কলিজায় হাত দিয়েছিস তো? বাকিটুকু শোনার আগেই আরশি সেন্সলেস হয়ে যায়। তুই আমার কলিজায় হাত দিয়েছিস? তোর এত বড় সাহস?
তোর এই হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। তোর জন্য আমার জান কষ্ট পেয়েছে, ওর কপাল থেকে রক্ত বেরিয়েছে, তুই ওর দিকে কুনজর দিয়েছিস। তোকে আমি জানে মেরে দিব, তোকে আমি এমন মৃত্যু দিব যে তুই মরেও বেঁচে থাকবি আর ব্যথায় কাতরাবি। আদ্রিয়ান রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলল। আদ্রিয়ান আরশিকে নিচে শুয়ে দিয়ে ছেলেগুলোকে ইচ্ছা মতো ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিল, যার কারণে ছেলেগুলো সেন্সলেস হয়ে নিচে পড়ে রইল। আর আদ্রিয়ান একজনকে কল করে বলল, হ্যালো, তোমাকে একটা জায়গার ঠিকানা মেসেজ করছি, তুমি এখানে এসে ময়লা আবর্জনাগুলোকে নিয়ে যাও। ওকে 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 স্যার। আদ্রিয়ানের রাগে কণ্ঠ শুনে ভয়ে ভয়ে জবাব দিল ফোনের ওপাশের ব্যক্তিটি। ফোন কেটে দিয়ে আদ্রিয়ান লোকটির ঠিকানা পাঠিয়ে দিল আর আরশিকে কোলে নিয়ে গাড়িতে শুয়ে দিল। আদ্রিয়ান নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। তোমার কিছুই হবে না, আমি তোমার কিছুই হতে দিব না। কাপকেক, দেখো তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাব, দেখবে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ফুফে কান্না করতে লাগলো। ওরা হসপিটালে যাক, ততক্ষণে আমরা জেনে নিই তখন আদ্রিয়ান কোথা থেকে টপকালো আর কেন ঢিসুম ঢিসুম করলো। কিছুক্ষণ আগে আদ্রিয়ান ওই স্থান থেকে বেরিয়ে রিসাতকে ফোন করে। রিসাত। জি স্যার বলেন। থাপ্পড় চিনোস? কানে 2 ইঞ্চি নিচে বসাই দিমো। কতবার তোকে বলছি আমাকে স্যার বলবি না? সরি ভাই, ভুল হয়ে গিয়েছিল, ক্ষমা করে দে। এখন বল, এই সময় ফুল দেরি কেন, কোনো সমস্যা হয়েছে কি? আরে না, আসলে কাপকেক বাসায় গিয়েছে কিনা জানার জন্য ফোন দিয়েছিলাম, ওর ফোনও ধরছে না, সুইচ অফ বললো। ও, আমার সাথে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম চলে যাবে নাকি, কিন্তু ও বলল থাকবে পরে। ওকে শেষবার মিশমির সাথে দেখেছি। ওকে, তোর কাছে মিশপির নম্বর আছে? 0166। ধন্যবাদ দোস্ত। ওয়েলকাম প্রেম পাগলা। দাঁত খেলেই বলল রিসাত। তোকে পরে দেখে নিব, যা ভাগ। ওকে। ফোনের ওপাশ থেকে জোরে জোরে হাসতে হাসতে বলল রিসাত। নে বেশি বেশি হেসে নে, দিন আমারও আসবে। বাই। রিসাত ফোন কেটে দিয়ে আদ্রিয়ানের মিশমিকে কল দিল। হ্যালো মিশমি। হ্যালো, কে বলছেন? আমি আদ্রিয়ান চৌধুরী। ও স্যার, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। ইটস ওকে। কোনো কাজ ছিল কি স্যার? আসলে আমার একটা তথ্য দরকার ছিল। আমি জানতে পারলে মিস আরশির সাথে তোমাকে শেষবার দেখা গিয়েছে, আর ওনার ফোনটাও বন্ধ। আপনি কি জানেন ও কোথায় আছে? আসলে স্যার, অফিস থেকে শপিং এ গিয়েছিলাম, তারপর আমার বাসার কাছে হওয়ায় আমি হেঁটেই আমার বাসায় চলে আসি। আরশিকে আমার বাসায় থাকতে বললেও ও না করে দেয়। আমি বলেছিলাম বাসায় গিয়ে আমাকে জানাতে, বাট ও এখনো ফোন দেয়নি আমাকে, হয়তো এখনো বাসায় যায়নি। ওকে ধন্যবাদ। আচ্ছা, ওকে কোথায় রেখে এসেছিলে? শপিং মল থেকে ডান দিকে যেতেই বাম দিকে একটা গলি আছে, ওই গলির সামনে। ওকে বাই। এখন আদ্রিয়ানের টেনশন হতে লাগলো। আদ্রিয়ান যত দ্রুত সম্ভব গাড়ি স্টার্ট দিয়ে ওই জায়গায় গেল যেখানে আরশি মিশমিকে রেখে এসেছিল। ওখানে যে আদ্রিয়ান যা দেখলো তাতে আদ্রিয়ানের রাগ সপ্তম আকাশে উঠে গেল। আদ্রিয়ান দেখলো আরশি একলা একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে কতগুলো বখাট ছেলে লোলুপ নজর দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ ছেলেগুলো আরশির কাছে যেতে লাগলো, যা দেখে আদ্রিয়ানের প্রচুর রাগ উঠে গেল। বর্তমানে ইন দা হসপিটাল আদ্রিয়ান আরশিকে করে করে হসপিটালের ভেতর নিয়ে যায় এবং ডক্টর ডক্টর করে চিৎকার করতে লাগে। আদ্রিয়ানের চিৎকার শুনে ডক্টর আর নার্স বাইরে চলে আসে। ডক্টর প্লিজ ওকে সুস্থ করে দিন, দেখুন না কত রক্ত বেরিয়ে গেছে। ওকে, আমরা দেখছি বলে ডাক্তার আরশিকে একটা বেডে শোয়ালো। আদ্রিয়ান বেডের পাশে আরশির হাত ধরে দাঁড়িয়ে আছে। মনে মনে বলল আদ্রিয়ান, কিসের জন্য ওকে একা রেখে চলে গেলাম? কিসের জন্য? ডক্টরও ঠিক আছে তো? মিস্টার আদ্রিয়ান, পেশেন্ট একদম ঠিক আছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে। উনি মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না এবং অনেক টেনশনে থাকে, যার জন্য ওনার বিপি সবসময় আপ ডাউন করে। ওনার ভালোভাবে খেয়াল রাখতে হবে, হেলথলি খাবার খাওয়াতে হবে, আর ওনাকে টেনশনে রাখা যাবে না। ওকে ডক্টর, আমি কি ওকে বাসায় নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারেন, কিন্তু ওনার চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমাকে খবর দিবেন। ওকে ডক্টর। বলে আদ্রিয়ান আরশিকে কোলে তুলে নিল আর বাইরে এসে আরশিকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল এবং নিজেও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। এই মেয়েটা যে কোথায় যায় আমাকে কিছু বলে না, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে ও কি তা জানে না? ও বাসায় লেট করে আসলে যে আমার টেনশন হয় ও কি বুঝে না? আসুক একবার বাসায়, কথাই বলবো না আমি ওর সাথে। কান্না করতে করতে বলল ঈশিতা, প্লিজ কান্না করো না। তুমি জানো না তুমি কান্না করলে আমার কতটা কষ্ট হয়। প্লিজ কান্না করো না, ব্ল্যাক রোজ এসে পড়বে। দেখো প্লিজ কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। যে ঈশিতার পাশে বসে একজন সান্ত্বনা দিচ্ছে। কিভাবে নিজেকে শান্ত করবো বল ধ্রুব? ওর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে এসে পড়বো হয়তো, কাজের অনেক চাপ। তখন কেউ দরজায় কড়া নাড়লো। ঈশিতা যেতে ধরলে ধ্রুব ঈশিতাকে থামিয়ে দিল। তুমি বসো, আমি দেখছি। না তুমি না, আমি যাব। এত রাতে আরু ছাড়া আর কেউ আসবে না। আজ ওর একদিন, আমার 100 দিন।
একটু রাগ দেখিয়ে বলল ঈশিতা। বলে ঈশিতার দরজা খুলে গেল। দরজা খুলে ঈশিতা বলতে শুরু করলো, ওই আক্কেলের ঘরের ব্যাক্কেল, তোর মাথা আজ আমি সামনে তাকে দেখে আরুষি সেন্সলেস এবং ওকে একজন কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো ঈশিতা আদজানকে, কি হয়েছে ওর? আরো সেন্সলেস হয়ে গেছে কিভাবে? আর ওর মাথা ব্যান্ডেজ কেন? আদ্রিয়ান বলল, আগে ভিতরে ঢুকে ওকে শুয়ে দিই, তারপর আমি আপনাকে সব বলবো। ব্ল্যাকবেরি কি হয়েছে? তুমি চেঁচামেচি করছো কেন? কে এসেছে? ঈশিতার পেছন থেকে ধ্রুব বলল। ধ্রুব সামনে না তাকিয়ে কথাগুলো বলে, আর যখন সামনে তাকায় তখন তাকে আদ্রিয়ানের কোলে আরুষি। আরে আজান, তুই? আর ব্ল্যাক রোজ তোর কোলে কেন? কি হয়েছে ওর? আমি তোকে সব বলছি, আগে ওকে শুয়ে দেই। ভিতরে। আর ব্ল্যাকবেরি, ব্ল্যাক রোজের ঘর ঠিক করে দাও। ওকে, আমার পিছে পিছে আসুন। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল ঈশিতা। আদ্রিয়ান ঈশিতার পিছে পিছে গিয়ে আরুষিকে বেডে শুয়ে দিল। আদ্রিয়ান আর ধ্রুব দিকে তাকে জিজ্ঞেস করলো ঈশিতা, আপনি কে? ধ্রুব, তুমি ওনাকে কিভাবে চেনো? আমি আরুষির বস আদ্রিয়ান চৌধুরী। এবং আমার বেস্ট। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল ধ্রুব, ওহ, ইনি তোমার ওই ফ্রেন্ড যার কথা তুমি সবসময় বলতে? ব্ল্যাকবেরি। আপনি আরুষিকে কোথায় পেলেন? আর ওর কি হয়েছে? আদ্রিয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো ঈশিতা। আদ্রিয়ান সবাইকে সবটা বলল। ধন্যবাদ আরুকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কৃতজ্ঞতা সুরে বলল ঈশিতা। মুচকে এসে জবাব দিল আদ্রিয়ান, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। ও শালা, তুই দেশি কবে ফেললি? আর আমাকে জানাস না কেন? আদ্রিয়ানের পাশে বসে ওর পিঠে একটা কিল দিয়ে জিজ্ঞেস করলো ধ্রুব। কাজের চাপে কাউকে জানানো হয়নি, শুধু রিশাদ জানতো। তারপর ওরা সবাই কিছুক্ষণ গল্প করে ডিনার করে ফেললো। আদ্রিয়ান খেতে চাইছিল না, এক প্রকার জোর করে খাইছে। তোমরা কিছু মনে না করলে আমি আরুষির সাথে দেখা করতে পারি কি? ঈশিতা বলার আগেই ধ্রুব বলে দিল, যা, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ধ্রুব ইশারায় দেখে ঈশিতা থেমে গেল। ঈশিতা, আমাকে তুমি ভাইয়া করে ডেকো, কারণ আমি ধ্রুব সমবয়সী। বলে আদ্রিয়ান আরুষির রুমের দিকে চলে যায়। আর ঈশিতা ধ্রুব ঈশিতার রুমে চলে গেল। রুমে এসে ঈশিতা ধ্রুবকে জিজ্ঞেস করলো, তুমি ওনাকে এত সহজে পারমিশন দিয়ে দিলে? আমাকে তুমি বিশ্বাস করো না? দরজা লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো ধ্রুব। অবশ্যই। তাহলে বিশ্বাস করো না, আদ্রিয়ান খুব ভালো ছেলে, ও মেয়েদের খুব সম্মান করে। ঈশিতাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা এখন চলো ঘুমাবো। হ্যাঁ চলো। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে আরশু তুমি খুব লাকি। আদ্রিয়ানের সাথে কথা বলতে হবে। মনে মনে বলল ধ্রুব। কিছুক্ষণ পর ধ্রুব চেক করে দেখলো ঈশিতা ঘুমিয়ে গেছে। তাই সে আস্তে আস্তে বিছানা থেকে উঠে আরুষির রুমের কাছে গেল। আদ্রিয়ান আরুষিকে বুকে জড়িয়ে ধরে বিছানায় হেলান দিয়ে বসে আছে, আর আরুষিকে দেখছে। দরজা করা না শুনে আদ্রিয়ান আরুষিকে ছেড়ে দেয়। বিরক্ত নিয়ে দরজা খুলে দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। আরে ধ্রুব, তুই এত রাতে এখানে? কেন আসতে পারি না বুঝি? অবশ্যই, কেন না? তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে, ছাদে চল। আদ্রিয়ান ধ্রুব দুজনে মিলে ছাদে চলে গেল। বল, কি এমন কথা যার জন্য তুই আমাকে এখানে ডেকে আনলি? ব্ল্যাক রোজি কি তোর কাপকেক? ধ্রুবর কথা শুনে আদ্রিয়ান চমকে উঠলো। আরে না না, ওই কেন আমার কাপকেক হবে না? ওই আমার কাপকেক না। আমাকে মিথ্যা বলিস না, আমি তোকে ছোট থেকে চিনি। আর যে ছেলে কিনা কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলে না, পছন্দ করতো না, সেই ছেলে তার অফিস এমপ্লয়ির সেবা করছে, এটা কি সন্দেহের বড় কারণ না? আমি তখনই দেখে বুঝে ফেলেছিলাম যে ব্ল্যাক রোজি তোর কাপকেক। তুই ঠিকই বুঝেছিস, ওই আমার কাপকেক। আমি জানতাম। রিশাদ কি জানে? তার মানে আমরা তিনজনই জানি। ওই কি জানে? আমরা চারজনই কাপকেকের কথা জানি, কিন্তু কাপকেককে যে আমি খুঁজে পেয়েছি তা ও জানে না। ও বিডিতে আসলে ওকে জানাবো। ওকে চল নিচে যাই। আর ঋষিতাকে কিছু বলিস না এখনই। আচ্ছা। দুজনে রুমে চলে গেল। আদ্রিয়ান আরুষির রুমে এসে আরুষিকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আর ধ্রুব রুমে এসে ঘুমিয়ে পড়লো। সকালবেলা আদ্রিয়ান ফজরের নামাজের সময় উঠে পড়লো। আর আরুষির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আদ্রিয়ান চেয়ারে বসে পড়লো। পরক্ষণে ওর চোখ লেগে আসলো আর ও চেয়ারে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর আরুষি ঘুম ভেঙে যায় আর উঠে দেখে ওর নিচের ঘরে শুয়ে আছে। হঠাৎ সামনে তাকালে খেয়াল করে চেয়ারে আদ্রিয়ান ঘুমিয়ে আছে। ওকে খুব নিষ্পাপ লাগছে। মিস্টার ইনোসেন্ট, আপনার মধ্যে কিছু একটা আছে যেটা আমাকে সব সময় আপনার দিকে টানে। আমার মাঝে মাঝে মনে হয় আমি আপনাকে আগেও দেখেছি। আপনি আমার অনেক কাছের কেউ। কেন এমনটা মনে হয়? মনে মনে ভাবছে আরুষি। ভাবুক রানী, এত কি ভাবছেন? আদ্রিয়ানের কথা আরুষি বাস্তব জগতে ফিরে আর আদ্রিয়ানের কথায় হকচকিয়ে যায়। না না, কিছু না। আপনি এখানে মানে আমার রুমে কি করছেন? আর আমি বাসায় এলাম কখন? তখনই আরুষি কাল রাতের কথা মনে পড়ে যায় আর ভয় পেয়ে যায়। আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? ওই ছেলেগুলো আপনার কিছু করেনি তো? আরুষি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। তার এমন উত্তেজিত হওয়ার কারণে সে নিজেও জানে না। আদ্রিয়ান আরুষিকে শান্ত করার জন্য ওকে জড়িয়ে ধরে। কাম ডাউন, আমার কিছু হয়নি। দেখো, আমি তোমার সামনে সহি সালামতে দাঁড়িয়ে আছি, আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি।
আচ্ছা এটা বলো তো, তুমি আমাদের মাঝখানে চলে এসেছিলে কেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো আদ্রিয়ান। আপনাকে আঘাত করতে ধরেছিল তাই। ও, আর কোনো কিছুর জন্য না তো? আপনাকে কিভাবে বলবো, ওই ছেলেটা যখন আপনাকে আঘাত করতে ধরেছিল আমার মনের মধ্যে কিরকম যেন একটা ভয় চেপে বসেছিল। মনে হচ্ছিল এক্ষুনি হয়তো আপনাকে হারিয়ে ফেলবো। কাপকেক কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা আপনি আমাকে কাপকেক ডাকলেন কেন? সময় হলেই জানতে পারবে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। বলে আরুষি চলে গেল ওয়াশরুমে। আমি জানি কাপকেক, আমার মনে যেমন তোমার জন্য ভালোবাসার অনুভূতি আছে, তোমার মনেও ঠিক একই অনুভূতি আছে। আর যদি না থাকতো তাহলে তুমি আমাকে কাল ওভাবে বাঁচাতে যেতে না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বুঝতে পারছো না। অন্যদিকে ধ্রুব আর ঈশিতা মিলে দুষ্টুমি করছে আর রান্না করছে সবার জন্য। আরুষি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আদ্রিয়ান বসে বসে ফোন টিপছে। চলুন, আমার হয়ে গিয়েছে। আদ্রিয়ানের সামনের দিকে তাকিয়ে দেখে আরুষি দাঁড়িয়ে আছে, চুল থেকে পানি পড়ছে, ঠোঁট গোলাপি হয়ে আছে। নিঃশব্দ দৃষ্টিতে আদ্রিয়ান আরুষিকে দেখছে। বিড়বিড় করে বলল আদ্রিয়ান, আমার কাপকেক। আপনার বিড়বিড় করা হয়ে গেলে চলুন, আমার ক্ষুধা লেগেছে। পেটে ইঁদুর বিড়াল দৌড়াদৌড়ি করছে, চলুন না প্লিজ। রেডি হতে হতে বলল আরুষি। আরুষির কথায় আদ্রিয়ানের ধ্যান ভাঙে। চলো। আচ্ছা আপনি আমাকে কাপকেক ডাকেন কেন? আরুষি আবার জিজ্ঞেস করলো উত্তর পাওয়ার আশায়। আমার ইচ্ছা, আমি ডাকবো, তোমার কি? ভাব দেখে জবাব দিল আদ্রিয়ান। অ্যানাকোন্ডা। আস্তে আস্তে বলল আরুষি যেন আদ্রিয়ানের শুনে না ফেলে। কিছু কি বললে? কই কিছু বলিনি তো। তারপর দুজন মিলে চলে গেল, সবার সাথে ব্রেকফাস্ট করলো আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যার যার অফিসে চলে গেল। ইন্তা চৌধুরী ইন্ডাস্ট্রিজ আদ্রিয়ান আর আরুষিকে একসাথে অফিসে ঢুকতে দেখে একজন রাগে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে আর কেউ নয়, রিঙ্কি। রাগে ফুঁসতে ফুঁসতে বলল রিঙ্কি, ওহো, কাল রাতে বাড়ি না ফেরার কারণ ওই মেয়েটা। আমার কফিটা বানিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। মনে আছে। বলে আরুষি কফি বানাতে চলে গেল আর আদ্রিয়ান কেবিনে ঢুকে গেল। আদ্রিয়ানকে কেবিনে ঢুকতে দেখে রিঙ্কিও আদ্রিয়ানের পিছে পিছে ওর কেবিনে ঢুকে আদ্রিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরলো। বেবি, আমি কাল তোমাকে অনেক মিস করেছি। আর তুমি ওই পিয়ের সাথে ছিলে, আমাকে একা ফেলে। নট ডান। আমি কখন কার সাথে থাকবো তা তো আমি তোমাকে জানাবো না, আর আমি তোমাকে মিস করতে বলিনি। রিঙ্কিকে ছাড়িয়ে সজোরে ধাক্কা দিয়ে বলল আদ্রিয়ান। বেবি, তুমি আমার সাথে এমন করো কেন সব সময়? তোমার ন্যাকামো আমার ভালো লাগে না তাই। চেয়ারে বসতে বসতে বলল আদ্রিয়ান। আমি ন্যাকামো করি না, আমি তোমাকে ভালোবাসি। বলে আদ্রিয়ানকে কোলে বসে পড়লো আর আদ্রিয়ানকে কিস করতে গেল। তখনই আরুষি আদ্রিয়ানের কেবিনে ঢুকলো। স্যার আপনার সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। সামনে দৃশ্য দেখে জলদি পিছনে ফিরে বলল আরুষি। এই অসভ্য মেয়ে, তোমার কি এতটুকু বুঝ নেই যে বসের কেবিনে নক করে ঢুকতে হয়? বেয়াদব মেয়ে। সরি ম্যাম, সরি স্যার, আমি বুঝতে পারিনি। বলে আরুষি কেবিন থেকে বেরিয়ে যায়। আদ্রিয়ানের কেবিন থেকে বেরিয়ে সোজা নদীর পাড়ে চলে যায়। আরুষির মন খারাপ থাকলে ও প্রায় এখানে গিয়ে বসে থাকে। আরুষিকে চলে যেতে দেখেই আদ্রিয়ান রিঙ্কিকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে পড়ে আর রিঙ্কি পড়ে যায়। বেবি, আমি তো পড়ে গেলাম, এখন আমাকে কোলে তুলো। আমি খুব ব্যথা পেয়েছি, দাঁড়াতে পারছি না। আদ্রিয়ান রিঙ্কির কথায় তোয়াক্কা না করে কেবিন থেকে বেরিয়ে আরুষিকে খুঁজতে লাগলো। মিশমি রিশাদকে জিজ্ঞেস করলা, ওরা বলে আরুষি অফিস থেকে কোথায় যেন গেছে, কিন্তু কোথায় গেছে কেউ জানে না। তাই আদ্রিয়ান আর দেরি না করে গাড়ি নিয়ে আরুষিকে খুঁজতে বেরিয়ে যায়। আরুষি নদীর পাড়ে বসে বসে কান্না করছে। ও নিজে বুঝতে পারছে না যে ও কান্না কেন করছে। আমার কেন এত খারাপ লাগছে, কেন? বলে আবার কান্না করতে লাগলো। 1 ঘন্টা পর আরুষি অফিসে ফিরে গেল আর আদ্রিয়ানের অবস্থা তো পাগল পাগল। আরুষিকে খুঁজে না পেয়ে ঈশিতাকে ফোন দিয়ে জানতে পেরেছে আরুষি বাসায় যায়নি। আসলে আরুষির মন খারাপ থাকলে ও কোথায় যায় তা কেউ জানে না। আরুষিকে অফিসের কেবিনে ঢুকতে দেখে রিশাদ আদ্রিয়ানকে ফোন দিয়ে জানিয়ে দেয়। আরুষি খবর পেয়ে আদ্রিয়ান অফিসে চলে আসে আর নিজের কেবিনে ঢুকে দেখে আরুষি বুক সেলফ গুছাচ্ছে। আরুষিকে দেখে আদ্রিয়ান ছুটে গিয়ে ওর সামনে গড়িয়ে একটা চড় মারে। চড় খেয়ে আরুষি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ওর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। স্যার কেন, কিছু হয়েছে? আপনি আমাকে চড় মারলেন কেন? কি হয়েছে বলুন। আমাকে না জানিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। রাগী কণ্ঠে বলল আদ্রিয়ান। আমি তো আর হারিয়ে যাইনি বা মরে যাইনি। আরুষির মুখে মরার কথা শুনে আদ্রিয়ান আবার আরুষির গালে একটা কষে চড় বসিয়ে দিল আর রাগী কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আর একবার যদি মরার কথা মুখেও নিয়েছো তো আমি তোমাকে আর হারাতে পারবে না। তুমি চলে যাওয়ার আগে আমাকে মেরে ফেলো প্লিজ, তাও আমাকে এক এক করে দিয়ে যেও না। আচ্ছা যাব না, এখন আপনি পানি খান। আদ্রিয়ানকে পানি খাইয়ে চেয়ারে বসিয়ে দিল আর নিজের কাজ করতে লাগলো। আমার কফি আনছি। বলে গালে হাত দিয়ে সেখান থেকে চলে গেল। পাগলি আমার। তখনই আদ্রিয়ান ফোনে একটা মেসেজ আসলো। আদ্রিয়ানের ফোনে হাতে নিয়ে দেখে মেসেজ।
যত তাড়াতাড়ি সম্ভব প্রজ্ঞ রেস্টুরেন্টে চলে আসো। মেসেজ দেখে আজান চিন্তায় পড়ে গেল, কে হতে পারে। তখনই আরশি বলল। মে আই কাম ইন স্যার? আরশির মুখে এই কথা শুনে আজানের রাগ উঠে গেল। তার নিজের রাগকে সংযত রেখে শান্ত গলায় বলল, তোমাকে বলেছি না তোমার পারমিশন নিতে হবে না। ম্যাম যে বললো। তোমার বসকে? আপনি? তাহলে কার কথা শুনবে তুমি? আপনার। ওকে, কফিটা খাও। কি? কোনো কিন্তু না। আরশির কথা শেষ করতে না দিয়ে বলল আজান। আজানের কথা মতো এক চুমুক দিল। ওকে এখন দাও। আজান কফির মগ হাতে নিয়ে গপ গপ করে খেয়ে ফেললো। টেস্টি হয়েছে। আচ্ছা তুমি অফিসে থাকো, আমার দরকারি কাজ আছে। আমি ফোন দিলে তুমি অফিস থেকে বের হবে, আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো। ওকে। ওকে বাই কাপকেক। বলেই আজান চলে গেল ইন দ্য প্রগো রেস্টুরেন্ট। আজান রেস্টুরেন্টের ভেতর ঢুকে দেখে বুক করা টেবিলে আর 2জন লোক আর 3জন মেয়ে বসে আছে। 2টো মেয়ের সাথে একটা মেয়ে আর একটা ছেলে বাচ্চাও আছে। আজান ওদের সামনে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা সবাই এখানে? আমাকে তো মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিল, তাহলে কি তোদেরও? তার মানে? সবাই একসাথে বলে ডেভিল স্মাইল দিল আর টেবিল ছেড়ে কোথাও একটা চলে গেল। ওরা চলে যেতেই একটা ছেলে ওই টেবিলের সামনে গেল এবং কাউকে খুঁজতে লাগলো। খুঁজে না পেয়ে চেয়ারে বসে পড়লো। আর তখনই হাউ ভয় দেখানোর জন্য সবাই পেছন থেকে একসাথে চিচিয়ে বলল, ও মাই আল্লাহ, ভূত! আব্বে শালি, ভূত না, ভূতের নানা নানি আমরা। তুই তো বিরাট বজ্জাত বুড়া, না জানে এসে পড়ছস। কেমন লাগলো আমাদের সারপ্রাইজ আয়ু কি বাচ্চি? ওরে শালিগণ, আরেকটু হলেই তো আমার ইন্নানিল্লাহ হয়ে যাইতো। সারপ্রাইজ দিব ভাবলাম আমি, আর দিলি তোরা। যা, তোদের সাথে কথাই বলবো না। আরই তুই যা তোর শাশুড়ির বাড়ি। শুনে সবাই হাসতে লাগলো। আসবি তখন আমাদের জানাতি, আমরা তোকে গিয়ে নিয়ে আসতাম। আব্বে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা তো দিতেই দিলি না। তারপর ওরা সবাই কিছুক্ষণ আড্ডা দিল। পরিচয় আয়াশ ইকবাল আরাফ লন্ডন ছিল। দেখতে ফর্সা, উচ্চতা 6 ফুট 2, ইস্পাক করা চুল, চোখগুলো টানা টানা, ভাসানো ঠোঁটগুলো গোলাপি, ঠোঁটের নিচে কিচকিচে কালো তিল আছে। পরিচয় ধ্রুব চৌধুরী রোহিত, লন্ডনে পড়াশোনা শেষ করছে, বিড়িতে এসেছে 2 বছর হলো। দেখতে ফর্সা, উচ্চতা 6.3, চোখ ভাসানো, ঠোঁট লাল রঙের। এখন বলি এরা সবাই কারা। আতিয়ান, আয়াস, ধ্রুব, রিসাদ, রেখিয়া, কুহু আর আরশি এরা লন্ডনে একসাথে পড়ালেখা করে। তারপর রেখিয়া, আরশি, কুহু পড়াশোনা শেষ করে বিড়িতে ব্যাক করে। তখন রেখিয়া আর আরশির বিয়ে হয়ে যায়। আর কুহু বিয়ে ঠিক হয়েছে 2 মাস পর। বিয়ে কলেজে এদের একটা গ্রুপ ছিল, 7 স্টার ফ্রেন্ডস ক্লাব। বাকিদের তো তোমরা চিনোই। সো আমরা যখন একসাথেই আছি, তাহলে আজকে রাতে আমার বাসায় পার্টি হয়ে যাক 7 স্টার ফ্রেন্ডস গ্রুপের পুনর্মিলন উপলক্ষে। ওকে, হয়ে যাক তাহলে। রিশাদ চল অফিসে যাব। আর শোন, ড্রেস ঠিক কিন্তু ব্ল্যাক আর ম্যাসকরেট পার্টি। বলে আতিয়ান আর রিসাদ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রিশাদ তুই যা, সবাইকে জানিয়ে দে। ওকে ওকে, সাবধানে যাস, ঠিক আছে? রিসাদ চলে যেতেই আতিয়ান আরশিকে ফোন দিল আর আরশি বেরিয়ে এলো। আসো, ড্রপ করে দিব। আর শোনো, রাতে আমার বাসার পার্টি আছে, তুমি ধ্রুব আর ঈশিতার সাথে চলে এসো। ধ্রুবকে বলা আছে ও তোমাদের পিক করে নিবে, আর রাতে তোমার বাসায় একটা ব্যাগ যাবে, ওটা নিয়ে নিও। আরশিকে বাড়ি ড্রপ করে দিয়ে বাড়ি চলে গেল। রাত 8টায় এক এক করে মেহমান আসতে লাগলো। তোরা চলে এসেছিস? তখনই আতিয়ানের চোখ গেল একটা মেয়ের উপর। পরনে কালো রঙের গাউন, সাদা ক্রিস্টাল দিয়ে নকশা করা, পরনে কালো মাস্ক। সে আর কেউ না, আরশি। আজ আরশির পরনে কালো গ্রাউনের সাথে সাদা রঙের ক্রিস্টাল দিয়ে ডিজাইন করা ওড়না, সাথে ম্যাচিং ব্রেসলেট আর কানের দুল। আরশিও আজিয়ানকে দেখে ক্রাশ খাওয়ার অবস্থা। আজিয়ানের পরনে আজ সাদা শার্ট, কালো কোট, কালো জিন্স, কোটের সাদা রঙের ব্রোঞ্জ লাগানো, হাতে ঘড়ি, চুল স্পাইক করা। ব্ল্যাক রোজ কোথায় হারিয়ে গেছো? ভিতরে যাবে না? ধ্রুবর কথায় আরশির ধ্যান ভাঙে। জি। তারপর আরশি, ধ্রুব, ঈশিতা ভেতরে ঢুকে আতিয়ানের কাছে যায়। ধ্রুব, ঈশিতা, তোদের খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট ম্যাচ। আজকে ধ্রুবর পরনে সাদা শার্ট, কালো কোট, কালো জিন্স, কোটের সাদা রঙের ফ্লাওয়ার ব্রোঞ্জ, হাতে ঘড়ি, চুল স্পাইক করা। ঈশিতার পরনে সাদা রঙের শার্ট, কালো রঙের স্কার্ফ, শার্টের কালো রঙের ক্রিস্টাল দিয়ে ডিজাইন করা, সাথে ম্যাচিং নেকলেস, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চুল খোপা করা। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও অনেক সুন্দর লাগছে। তোদের দুজনকেও কিন্তু মেড ফর ইচ আদার লাগছে দোস্ত। আতিয়ানের কানের কাছে ফিসফিস করে বলল ধ্রুব। ধন্যবাদ দোস্ত। আতিয়ানও ফিসফিস করে জবাব দিল। আমাকে তো সবাই ভুলেই গেছে। নেকা কান্না করে বলল আরশি। তোরে যে ভুলতে পারে সে খুবই ভাগ্যবান, কারণ তুই যা জ্বালানি জ্বালাস, তোরে ভুলা এত সহজ না মেরি মা। ঈশিতার কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। তুই বাড়ি যা একবার, তোকে তখন দেখাবো মজা। সত্যি তোমাকে অনেকের চেয়েও বেশি সুন্দর লাগছে কাপকেক, একদম পরীর মতো। আমি তো ঘায়ল হয়ে গেলাম। আরশি কানের কাছে এসে আস্তে করে বলল আতিয়ান। আতিয়ানের কথা শুনে আরশি লজ্জায় লাল হয়ে গেল।
আরশিকে লজ্জা পেতে দেখে আরজিয়ান আবার বলল, আমাকে কেমন লাগছে বললে না তো? আরশি মুচকি এসে বলল, আপনাকেও খুব হ্যান্ডসাম লাগছে, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। এত সাজেন কার জন্য আপনি? আস্তে করে বলল, তোমার জন্য। বলে ওখান থেকে সরে গেল। আর আরজিয়ানের কথা শুনে আরশি ভেবা চাকা খেয়ে গেল। কি বললো এটা? নিজে নিজেই বিড়বিড় করে বলল আরশি। কি রে, কি এত বিড়বিড় করছিস আর হাসছিস? আর এসব বাদ দে, ওদিকে চল। কথা ঘোরানোর জন্য বলল আরশি। ওই দেখ রিশাদ ভাইয়া, তোকে ওনার কথা বলেছি না, চল পরিচয় করিয়ে দিই। আচ্ছা চল। হাই ভাইয়া। আরে কিউটি পাই, তুমি কখন এলে? এই তো এই মাত্র। ইনি কে তোমার সাথে? ও হচ্ছে আমার বোন। আমি ঈশিতা। হাই, আমি রিশাদ। নাইস টু মিট ইউ। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাইয়া। ধন্যবাদ কিউটি পাই, তোমাকেও বেশ ভালো লাগছে। আজকে রিসাদের পরনে আকাশি রঙের শার্ট, কালো কোট, কালো জিন্স, কোটে ব্রোঞ্জ লাগানো, হাতে ঘড়ি, চুল স্পাইক করা। আচ্ছা, এটা কিসের পার্টি, মানে কি উপলক্ষে? আজকে অনেক দিন পর আমরা সব বন্ধুরা একত্রিত হয়েছি, সেই উপলক্ষে আজকের এই পার্টিটা আয়োজন করা হয়েছে। তখনই দরজা দিয়ে আগমন ঘটলো মিশমি আর আয়েশের। ওরা আলাদা, আসলে দরজা দিয়ে একসাথে ঢোকার কারণে ওদের কাপল মনে করে। আজকে আয়েশের পরনে কালো কোট, লাল শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চুল স্পাইক করা। মিশমির পরনে কালো গাউন, লাল রঙের ক্রিস্টাল দিয়ে ডিজাইন করা, চুলগুলো ছাড়া, গাঢ় করে লাল লিপস্টিক, ঠোঁটে চোখে টানা কাজল, সাথে ম্যাচিং নেকলেস। একজন লোক ওদের কাছে গিয়ে বললে, পারফেক্ট কাপল। এতে তারা দুজনের দিকে তাকিয়ে ক্রাশ খাওয়ার অবস্থা, তবুও কাউকে বুঝতে না দেওয়ার জন্য দুজনে একসাথে বলে, না। বলে মিশমি আরশের দিকে আর আয়াস আরজিয়ান ধ্রুবর দিকে দৌড় দিয়ে চলে যায়। কি রে, দৌড়াদৌড়ি করছিস কেন? ভূত দেখলি নাকি? ভূত না, ক্রাশ। মিশমি আনমনে বলে ফেলে, কি? না না, কিছু না। চল স্যারের সাথে দেখা করে আসি। চল। এই আরু, এটা কিসের পার্টি তুই কি জানিস? রিশাদ ভাইয়া বললো অনেকদিন পর আদ্রিয়ান স্যার আর ওনার বন্ধু এক হয়েছে, সেই উপলক্ষে এই পার্টির আয়োজন করা হয়েছে। ও এখন চল। কি রে আয়াস, তুই দৌড়াচ্ছিস কেন? চুড়াল দেখলি নাকি? আরে ভাই, চোরাইলের থেকে কম না, পরি দেখছি ভাই, পরি। কি? আপনি আমাকে চুড়েল বললেন? চোরাইলকে তো চোরাইলই বলবো, তাই না? আপনাকে তো আমি পরে দেখে নিব। পরে কেন? আমি তো তোমার সামনে আছি, এখনই দেখে নাও। আর দেখবেই তো আমি কত হ্যান্ডসাম। ভাব নিয়ে স্টাইল করে চুল ঠিক করতে করতে বলল আয়াস। আয়াস, মিশমি, তুই চুপ করবি? মিশমি, মাই ডার্ক চকলেট, তোমাকে তো আমার চাই অ্যাট এনি কস্ট। আস্তে আস্তে বলল আয়াস। তুমি কখন আসবে? আমার যে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না, কতদিন পর তোমাকে দেখবো। মনে মনে ভাবছে রিসাদ। তখন সবার চোখ গেল সিঁড়িতে নামা একটা মেয়ের উপর। মেয়েটার পরনে কালো গ্রাউন্ড, সাথে কালো ক্রিস্টালের ডিজাইন করা আকাশি রঙের ওড়না, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজল, চুল খোপা করা, সাথে ম্যাচিং জুয়েলারি। মেয়েটিকে দেখে আরজিয়ান এগিয়ে গিয়ে মেয়েটির হাত ধরে নিচে নামিয়ে সবার সাথে পরিচয় করে দিল। হেই গাইস, ও আমার ছোট বোন আজমিনা চৌধুরী। আজমিয়া, ও হচ্ছে আরশি, ঈশিতা, মিশমি, আর বাকিদেরকে তো তুই চিনিস, রিশাদ, ধ্রুব আর আয়াস। কেমন আছো সবাই? অনেক বড় হয়ে গেছে আমাদের আচরণ। ঠিক। ওই রিশাদ, তুই কই হারাই গেলি? আয়াসের কথায় রিসাদের ধ্যান ভাঙে। কই, কোথাও না তো, আমি তো এখানেই আছি। মীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আজমিরার মুখে ভাইয়া শুনে রিসাদের মুখের হাসি নিমিষে গায়েব হয়ে যায়। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যানস, আপনারা সবাই হয়তো ভাবছেন এটা কিসের পার্টি। এই পার্টিটা রাখা হয়েছে 7 স্টার ফ্রেন্ডস ক্লাবের পুনর্মিলনের জন্য। আজকে আমরা সবাই অনেক বছর পর একসাথে হয়েছি, তাই সবাই পার্টি এনজয় করুন। বলেই আজমির মাইক রেখে দিয়ে সবার কাছে গেল। লেডিস এন্ড জেন্টলম্যানস, আজকের পূর্ণমিলন পার্টিতে আদ্রিয়ান, আয়াস, রিশাদ আর ধ্রুব আমাদের গান শোনাবে, তারপর ডান্স হবে। সবার জোড়াজুড়িতে ওরা আর কেউ না করতে পারলো না। So love me like you do, la la love me like you do, touch me like you do, to touch me like you do. আরজান আরশের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে স্টেপ করলো। আশ আঙুল তুলে মিশমিকে শুট করার ইশারা করে স্টেপ করলো। আরজান আর আশ একসাথে স্টেপ করে। আরজান আশ দুদিকে চলে যায়। রিসাদ আর ধ্রুব একসাথে পেছন থেকে স্টেপ করে এগিয়ে আসে। রিসাদ স্টেজ থেকে নেমে আজমিরার কাছে গিয়ে ওর চারপাশে ঘুরে স্টেপ করে। ধ্রুব ঈশিতাকে ফ্লাইং কিস দিয়ে স্টেপ করে, আর রিসাদ আর ধ্রুব হাই ফাইভ দিয়ে একসাথে স্টেপ করে সরে যায়। হঠাৎ লাইট অফ হয়ে যায় আর রিসাদ আজমিরাকে জড়িয়ে ধরে স্টেপ করে। স্টেপ শেষ হতে লাইট অন হয়ে যায় আর রিসাদ আজমিরাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে। চারজন একসাথে স্টেপ করলো। চারজনের গান শেষ হতেই সবাই করতালি দিল। এখন বল, ডান্স হয়ে যা, কিন্তু তোরা
কাপল কই পাবি? আরে পাবো পাবো। তুই কি প্রেম করিস যে পাবো পাবো করছি? আরে ইয়ার, আমাদের মতো সুদর্শন ছেলেদের সাথে কে না ডান্স করতে চাইবে, তুই বল। আচ্ছা আচ্ছা থাম, কাপল তো আমরা ডাবলরা সিলেক্ট করব সিঙ্গেলদের জন্য। দাঁত খেলেই বলল কুহু। আদ্রিয়ান, আয়াস, ধ্রুব আর রিসাদ একসাথে বলল ওকে। কাপল সিলেক্ট করার সময় আদ্রিয়ান, আয়াস, ধ্রুব আর রিসাদ গিয়ে চুরি করে নিজেদের নামের সাথে আরুষি, মিশমি, ঈশিতা আর আজমিরার নাম লিখে দিল। আর কেউ বুঝতেও পারলো না। এখন আমি কাপলদের নামগুলো অ্যানাউন্সমেন্ট করব। আদ্রিয়ান অ্যান্ড আরুষি, আয়াশ অ্যান্ড মিশমি, ধ্রুব অ্যান্ড ঈশিতা, রিশাদ অ্যান্ড আজমিরা। মিউজিক শুরু হতে রিসাদ আজমিরার কোমর জড়িয়ে ওকে নিজের কাছে এনে ওর হাতে হাত রেখে নাচতে শুরু করলো। ঈশিতা ধ্রুবর দিকে ঘুরে ওর কাঁধে হাত রাখে। ধ্রুব ঈশিতার কোমর জড়িয়ে ধরে ওর চোখের দিকে তাকায়। আরুষি আদ্রিয়ানের দিকে এক পলক তাকালো। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে আছে। আরুষি আদ্রিয়ানের সামনে গিয়ে ওর কাঁধে হাত রাখে। আদ্রিয়ান মুচকি এসে আরুষিকে নিজের সাথে জড়িয়ে ধরে। আরুষি আদ্রিয়ানের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। গান বন্ধ হতেই সবাই মিলে হাত তালি দিতে শুরু করে। তালির আওয়াজে আরুষির ঘোর কেটে যায় আর ও বুঝতে পারে যে এতক্ষণ আদ্রিয়ানের সাথে ডান্স করছিল। তারপর সবাই ডিনার করে একে একে চলে গেল। ধ্রুব, ঈশিতা, আরুষি আর মিশমি বাড়ি পৌঁছে দিল। আয়াস চলে যেতে চাইলে আদ্রিয়ান যেতে দিল না। সকালবেলা ইস্যু বেবি, আমার অনেক লেট হয়ে গেছে, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব, তুই চিন্তা করিস না। আরে আসতে যা, পড়ে যাবি তো। আরুষি চলে গেল। আজ অনেক লেট হয়ে গেছে, স্যার তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। উফ, কোনো রিক্সাও নেই। আরুষি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা খুঁজছে আর বিড়বিড় করছে। তখনই আরুষি একটা রিক্সা পেয়ে গেল আর ওটাতে উঠে পড়লো। আর যেতে না যেতে জ্যামে আটকে পড়লো। ইস, আর ভালো লাগে না বলে আরুষি রিক্সা থেকে নেমে হাঁটা ধরলো। তখনই ও খেয়াল করলো একটা বাচ্চা রাস্তার মাঝখানে বল নিয়ে খেলছে। আর কিছুটা দূর থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে ছুটে আসছে। আরুষি আর কোনো উপায় না পেয়ে দৌড়াতে লাগলো বাচ্চাটাকে বাঁচানোর জন্য। যেই না আরুষি বাচ্চাটাকে ধাক্কা দিল, ট্রাকটা এসে সজোরে আরুষিকে ধাক্কা দিল আর আরুষি ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। চোখ বন্ধ করার আগে দেখলো বাচ্চাটা ঠিক আছে, শুধু মাথায় একটু আঘাত পেয়েছে। তারপর মুচকি এসে ও চোখ বন্ধ করে ফেললো। আরুষিকে ওভাবে দেখে লোকজন ছুটে আসতে লাগলো। কয়েকজন লোক মিলে আরুষিকে সিটি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলো। সাথে একজন মহিলাকেও পাঠালো। অন্য একজন আরুষির ফোনে বের করে লিস্টের প্রথম যে নাম্বারটা ছিল তাতে ফোন করলো। হ্যালো হ্যালো, কে বলছেন? আর এটা তো আরুষির ফোন নাম্বার, এটা আপনার কাছে কেন? এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিটি হসপিটালে চলে আসুন। বলে ফোন কেটে দিল। অ্যাক্সিডেন্টের কথা শুনে ঈশিতার চোখ ঝাপসা দেখতে শুরু করলো। আর একটা সময় সেন্সলেস হয়ে পড়লো ঈশিতা। সেন্সলেস হয়ে পরে সবাই ধ্রুবকে ফোন দিল। ঈশিতার এমন অবস্থা শুনে ধ্রুব এক মুহূর্ত দেরি না করে ঈশিতার অফিসে চলে আসে আর ঈশিতার সেন্স ফেরানোর চেষ্টা করে। সেন্স ফিরতে দেখে ও ধ্রুবর কোলে মাথা রেখে শুয়ে আছে। ঈশিতা উঠে বসে ধ্রুবকে জড়িয়ে ধরে ফুপে কান্না করতে করতে বলল, ধ্রুব, আরু, ধ্রুব, আমার আরু। ইসি প্লিজ শান্ত হও, এনে পানি খাও। পানি গ্লাস এগিয়ে দিয়ে বলল। ঈশিতার ঢক ঢক করে পানি খেয়ে ফেললো। এবার বলো কি হয়েছে? ধ্রুব, আরুষির অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে আর কে বললো তোমাকে? একজন লোক ফোন দিয়ে বলল এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিটি হসপিটালের সামনে আসুন। ও মাই গড, আচ্ছা চলো আমরা এখনো সিটি হসপিটালে যাবো। বলে ঈশিতা ধ্রুব সিটি হসপিটালে গেল। ইন্দা চৌধুরী ইন্ডাস্ট্রি। ও এত লেট করছে কেন? এত লেট হওয়ার তো কথা না, তার উপর ফোন ধরছে না। একটা কাজ করি, ঈশিতাকে ফোন করি। আদ্রিয়ান টেনশনে পড়ে ঈশিতার ফোন করলো। দিস নাম্বার ইজ কারেন্টলি আনরিচেবল। উফ, ঈশিতা ফোন ধরছে না, হলোটা কি এদের? হ্যালো রিশাদ, একটু আমার কেবিনে আয়। রিশাদ কেবিনে ঢুকে বলল, বলো, কোনো দরকার? আরুষি এখন অফিসে আসেনি, তোকে কি কিছু বলেছে? না, কালকের পরে তো ওর সাথে আমার আর কোনো কথা হয়নি। ও আচ্ছা, ওকে তুই যা এখন। একটা কাজ করি, ধ্রুবকে ফোন দেই। হ্যালো ধ্রুব, আরুষি এখন আসেনি অফিসে, তুই কি জানিস কিছু যে কেন অফিসে আসেনি? আদ্রিয়ান, কি হয়েছে বল, তুই থেমে গেলি কেন? আর তোর আওয়াজ এমন লাগছে কেন? ঠিক আছিস তো? কাপকেক ঠিক আছে তো? তোর কাপকেক ঠিক নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন সিটি হসপিটালে নিয়ে গেছে, আমি আর ব্ল্যাকবেরি ওখানে যাচ্ছি। আদ্রিয়ান, আদ্রিয়ান শুনতে পারছিস? ফোন কেটে গেল। অ্যাক্সিডেন্টের কথা শুনে আদ্রিয়ানের দুনিটা যেন থমকে গেল। কানে শুধু একটা কথাই বাজছে, আরুষি অ্যাক্সিডেন্ট হয়েছে। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, আমার কাপকেকের কিছুই হবে না। বলে আদ্রিয়ান সিটি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ইন দা হসপিটাল ধ্রুব আর ঈশিতা হসপিটালের রিসেপশনে এসে জানতে পারলো আরুষিকে ওটিতে নিয়ে গেছে।
প্রচুর রক্ত বেড়ে গেছে। পরিবারের লোকজন আসলে অপারেশন শুরু করবে। আমরাই ওর পরিবারের লোক, ও হচ্ছে ওর বোন। ও আচ্ছা, আপনাদের কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে। আচ্ছা, যা যা লাগবে দিন, আমি পূরণ করে দিচ্ছি। আমি কি আরুর সাথে একবার দেখা করতে পারবো? জি, সোজা গিয়ে ডান দিকে 7 নম্বর রুমে উনি আছেন। ঈশিতা আস্তে আস্তে করে আরুষির কাছে গেল। খুব মজা পাচ্ছিস আমাকে কষ্ট দিয়ে, তাই না? জানিস বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবে। প্লিজ জলদি ঠিক হয়ে যা। নার্স কোটির জন্য তারা দেওয়া ঈশিতা চলে গেল। ঈশিতা বাইরে এসে দেখে ধ্রুব সব ফর্মালিটিস পূরণ করে দিয়েছে। দেখা হয়েছে বলে ঈশিতা কেঁদে দেয়। ঈশিতাকে শান্ত করার জন্য ধ্রুব বলল, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে চান? প্লিজ কান্না থামাও, তোমার কান্না যেন সহ্য হয় না। যার গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেইনি সে আজ মৃত্যু সজ্জায়। ধ্রুব, ওর না অনেক কষ্ট হচ্ছে, জানেও না? একটুখানি রক্ত দেখলেও ভয় পেয়ে যায়। আর দেখো ওর পরনের জামাটাই রক্তে লাল হয়ে গেছে। ও ধ্রুব, ধ্রুব আমার আরুকে ঠিক করে দাও না প্লিজ। তোমার এরকম অবস্থা হলে আদ্রিয়ান কিরকম অবস্থা হবে তা শুধু আমি জানি আরুষের কিছু হলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। প্লিজ আল্লাহ তাআলা, তুমি আরুষিকে সুস্থ করে দাও। ডক্টর তো দেখেছে, তুমি প্লিজ ভেঙে পড়ো না। আর্জেন কোনো রকম গাড়ি পার্ক করে হসপিটালের রিসেপশনের দিকে দৌড় লাগায়। রিসেপশনে এসে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতে ও জানতে পারে আরুষিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ওর অবস্থা অনেক খারাপ, অনেক রক্ত বেড়ে গেছে, বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে। রিসেপশনিস্টের কথা শুনে আদ্রিয়ান নিচে বসে পড়ল। ওর কানে শুধু একটা কথাই বাজছে, বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে। হঠাৎ আদ্রিয়ান আরুষি বলে চিৎকার করে। ঈশিতা শুনতে না পারলেও ধ্রুব খুব ভালোভাবে বুঝে যায় যে আদ্রিয়ান আরুষির নাম ধরে চিৎকার করছে। তাই এক মুহূর্ত দেরি না করে ধ্রুব আদ্রিয়ানের কাছে চলে যায়, কারণ আদ্রিয়ানকে এখন শান্ত করতে হবে। ধ্রুব আদ্রিয়ান কাছে চলে যায়। আদ্রিয়ানের কাছে গিয়ে দেখে ও চুপচাপ বসে আছে আর চোখে জল ফেলছে। ধ্রুব আদ্রিয়ানের কাছে গিয়ে বলল, ভাই কাঁদিস না, দেখ তুই কান্না করলে তোর কাপ কেক কে সামলাবে বল? প্লিজ ভাই তুই কাঁদিস না। আমার সাথে কেন এমনটা হয়? তুই তো জানিস ছোটবেলায় আমি মাকে হারাই, তাও আমি বেঁচে আছি শুধুমাত্র কাপকেক আর আজমিরার জন্য। ওরা ছাড়া তো আমার আর কেউ নেই। এখন যদি ও চলে যায় আমার যে বাঁচার ইচ্ছাটাই মরে যাবে। প্লিজ তুই আমার কাপকেককে বাঁচিয়ে দে না আমার কাপকেককে আমার কাছে ফিরিয়ে। আমি কখনো ওকে কষ্ট দিব না আর ওকে আমার কাজ ছাড়া করবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দে আমার কাপকেককে প্লিজ। ফুপে ফুপে কান্না করতে করতে বলল আদ্রিয়ান। প্লিজ তুই শান্ত হ, এভাবে তুই অসুস্থ হয়ে পড়বি। এখন তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে তোর কাপ কেকের খেয়াল কে রাখবে? দ্রব্য, আজান, তোরা এখানে? কিউটি পাই কোথায়? ধ্রুব সামনে তাকিয়ে দেখে রিসাদ, আজমিরা, মিশমি আর আয়াস দাঁড়িয়ে আছে। আসলে ধ্রুব ওদের ফোন দিয়ে আসতে বলেছিল, সাথে মিশমি আর আজমিরাকেও নিয়ে আসতে বলে, কারণ ধ্রুব একলা আদ্রিয়ানকে সামলাতে পারবে না। আদ্রিয়ানকে সামলানোর জন্য আজমিরা, রিসাদ আর আয়াসকেও লাগবে। আর মিশমিকে নিয়ে আসতে বলেছে ঈশিতাকে সামলানোর জন্য। প্লাক্রোসকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে। ডাক্তার আগে কিছু আশ্বাস দেয়নি। ওটির ওখানে কেউ নেই? ঈশিতা আছে, ও খুব ভেঙে পড়েছে। মিশমি আর মীরা তোমরা ঈশিতার কাছে যাও, আর তোরা আদ্রিয়ানকে ধর, ওকে আগে চিঠি বসাই। মিশমি আর আজমিরা ঈশিতার কাছে চলে গেল, আর রিসাদ, আয়াস এবং ধ্রুব মিলে আদ্রিয়ানকে ধরে ওটির সামনে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। পেশেন্টের বাড়ির লোক কে আছে? আমরা সবাই পেশেন্টের বাড়ির লোক। আরুষি কেমন আছে ডক্টর? প্রচুর ব্লিডিং হয়েছে। পেশেন্টের ইমিডিয়েটলি এবি পজিটিভ রক্ত লাগবে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে এবি পজিটিভ রক্ত শেষ হয়ে গেছে। আপনাদের কারো ব্লাড গ্রুপ কি এবি পজিটিভ আছে? ডক্টর আমার এবি পজিটিভ, আমি রক্ত দেব। আপনার একার দিলে হবে না, অনেক রক্ত লাগবে। আমি দিব, আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আপনারা আমাদের সাথে আসুন, আপনাদের কিছু চেক আপ করতে হবে। আদ্রিয়ান আর রিসাদ ডাক্তারের পেছন পেছন গেল। কিছুক্ষণ পর, আমি ব্লাড দিব বললাম না, তবু কেন বলছেন যে আমি ব্লাড দিতে পারবো না? আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনার বিপি আর সুগার দুটাই লো হয়ে আছে। এখন আপনি যদি ব্লাড দেন তাহলে আপনার ক্ষতি হতে পারে, আপনি দুর্বল হয়ে যাবেন। আদ্রিয়ান, ডক্টর ঠিক বলেছে, তোর রক্ত দিতে হবে না, আমি তোর হয়ে দিয়ে দিচ্ছি। আমি ব্লাড দিব বললাম না। এক পর্যায়ে আয়াস আর আদ্রিয়ানই রক্ত দিল, কিন্তু রক্ত দেওয়ার কারণে আদ্রিয়ান অনেক দুর্বল হয়ে পড়লো। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে আদ্রিয়ান ডক্টরের সামনে গিয়ে বলে, ডক্টর আমার কাপকেকও কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই মিস আরশি, এখন ভালো আছে। আধা ঘন্টা পর ওনাকে কেবিনে দেওয়া হবে। ডক্টর আমি কি ওর সাথে দেখা করতে পারবো? ডাক্তার কিছুক্ষণ ভেবে বলল, জি পারবে, কিন্তু যে কোনো একজন। আদ্রিয়ান বলল, আমি যাব। ওকে, কিন্তু বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট। ওকে ডক্টর। বলে আদ্রিয়ান ভেতরে চলে গেল। আদ্রিয়ান আরুষির কাছে গিয়ে চেয়ার টেনে ওর পাশে বসলো। খুব মজা পাও আমাকে কষ্ট দিয়ে, তাই না? তুমি খুব পচা। একবার সুস্থ হয়ে যাও, তোমাকে আর আমার কাছ থেকে দূরে রাখবো না। আমি যে তোমাতে বাস করি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমার জীবনে এতগুলো বছর কিভাবে গিয়েছে তা শুধু আমি জানি। প্লিজ জলদি সুস্থ হয়ে যাও, প্লিজ প্লিজ।
আদ্রিয়ান এসব বলছে আর চোখে জল ফেলছে। এভাবে কিছুক্ষণ কথা বলার পর আদ্রিয়ান বেরিয়ে আসে। আধা ঘন্টা পর আরুষিকে কেবিনে শিফট করা হয়। তারপর এক এক করে সবাই আরুষিকে দেখে যায়। তারপর সবাই বাসায় চলে যায়। ধ্রুব ঈশিতাকে নিয়ে ওদের বাড়ি চলে যায়। আদ্রিয়ানকে নিয়ে যেতে চাইলে আদ্রিয়ান মানা করে দেয় যে ও এখানে থেকে কোথাও যাবে না। আদ্রিয়ান আরুষির বেডের পাশে বসে একটানে আরুষিকে দেখছে। হঠাৎ আদ্রিয়ান খেয়াল করে আরুষির হাতে আঙুল নড়ছে আর আরুষির চোখ মিটমিট করছে। তাই আদ্রিয়ান ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে আরুষিকে চেক করে। মিস আরুষির সেন্স আসছে। আরুষির সেন্স আসছে শুনে আদ্রিয়ান অনেক খুশি হয়ে যায় আর সবাইকে ফোন করে জানিয়ে দেয়। সবাই আসতে চাইলে আদ্রিয়ান ওদের পরে আসতে বলে। ডক্টর কিছুক্ষণ আরুষিকে চেক করে চলে যায়। ডাক্তার চলে যেতেই আরুষি নিজের চোখ খুলে আর চোখ খুলতেই আদ্রিয়ানকে দেখতে পায়। আদ্রিয়ান ওর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। স্যার স্যার আপনি এখানে কেন? আমি কোথায়? এটা কোন জায়গা? আমার মাথা এত ব্যথা করছে কেন? কি হয়েছে আমার? বলে আরুষি জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। আরুষিকে এই অবস্থা দেখে আদ্রিয়ান ভয় পেয়ে যায় আর উত্তেজিত হয়ে ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার এসে আবার চেক করে বলে আরুষি যেন বেশি কথা না বলে। এরকম করে আধা ঘন্টা চলে যায় আর আয়াস, মিশমি, আসমিরা, রিসাদ, ধ্রুব আর ঈশিতা হসপিটালে চলে আসে। ঈশিতা আরুষির কেবিনে ঢুকতে আরুষিকে দেখেই কান্না করে দেয়। ইস্যু বেবি, তুই কাঁদছিস কেন? ধ্রুব ভাইয়া কিছু বলেছে তোকে? আর চোখে ধ্রুবর দিকে তাকিয়ে দেয়। ঈশিতাকে জিজ্ঞেস করলো আরুষি। আরে ব্ল্যাক রোজ, আমি কেন ওকে বকবো? তুমি তো জানো তোমার এই রুলের বোনই আমাকে বকে। কাদো কাদো ফেস করে বলল ধ্রুব। ধ্রুব ফেস দেখে সবাই হেসে দেয় আর ঈশিতা ধ্রুবর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আর ধ্রুব ভয়ে কাচুমাচু হয়ে যায়। সবাই ধ্রুব আর ঈশিতার খুনসুটি দেখছে আর হাসছে। হঠাৎ আদ্রিয়ানের চোখে ঝাপসা দেখতে লাগলো আর হুট করে নিচে পড়ে গেল। আরুষি আদ্রিয়ানের এই অবস্থা দেখে স্যার বলে চিৎকার করলো। স্যার! আরুষির চিৎকার শুনে সবাই পেছনে তাকিয়ে আটকে উঠলো। সবার মুখে হাসি নিমেষেই গায়েব হয়ে গেল। সবাই পেছনে তাকে দেখলো আদ্রিয়ান মাটিতে পড়ে আছে আর আদ্রিয়ানকে এই অবস্থা দেখে আয়াস ডাক্তারকে ডাক দিল। রিসাদ আর ধ্রুব মিলে আদ্রিয়ানকে কেবিনে থাকা সোফায় শুয়ে দিল। তারপর ডাক্তার এসে আদ্রিয়ানকে চেক করে বলল, আমি আপনাদের আগেই বলেছিলাম ওনার বিপি আর সুগার দুটোই লো। সারাদিন কিছু খাননি মনে হয়। তারপর তিনি রক্ত দিলেন, যার কারণে ওনার শরীর আরো দুর্বল হয়ে পড়ে আর উনি সেন্সলেস হয়ে যায়। এখন চিন্তার কোনো ব্যাপার নেই, আমি ওনাকে অন্য কেবিনে শিফট করানোর ব্যবস্থা করছি। আর কিছুক্ষণের মধ্যে ওনার সেন্স এসে যাবে আর ওনাকে স্যালাইন দিয়ে রাখতে হবে 2 ঘন্টা। ওনার সেন্স আসলেই আমাকে জানাবেন। বলে ডাক্তার চলে যায় আর কিছুক্ষণ নার্স এসে আদ্রিয়ানকে অন্য কেবিনে নিয়ে যায়। এতক্ষণ কি হলো তা না বুঝে আরুষি ঈশিতাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর ঈশিতা আরুষিকে সবকিছু বলল। এবার বুঝলি আমার জন্য স্যারকে কতই না সমস্যায় পড়তে হলো। স্যারের এই অবস্থার জন্য শুধু আমি দায়ী। কেঁদে দিয়ে বলল আরুষি। আরে ব্ল্যাক রোজ, তোমার জন্য কিছুই হয়নি, তুমি এখন ঘুমাও, তোমার ঘুমের প্রয়োজন। অজান্তা তুমি এখন একটু ঘুমাও, আমরা একটু আদ্রিয়ানের কাছে যাই। মিশমি আর ঈশিতা তোমরা আরুষির কাছে থাকো, ওর খেয়াল রেখো। আচ্ছা। আপনি কত ভালো আয়াস, সবার কত খেয়াল রাখেন। আমি তো আপনার প্রেমে পড়ে যাচ্ছি দিনে দিনে। কি এমন আছে আপনার মধ্যে মিস্টার হ্যান্ডসাম? মনে মনে বলল মিশমি। এই মিশু, কি ভাবছো এত? মিশমি হালকা ধাক্কা দিয়ে বলল, না তেমন কিছু না। চলো আমরা ক্যান্টিনে থেকে কিছু খাবার নিয়ে আসি। সকাল থেকে কেউ হয়তো খায়নি আর আরও ঘুমিয়ে আছে, ওর এখন কিছু লাগবে না। আচ্ছা চল। ধ্রুব, রিশাদ, তোরা একটু আমার সাথে আসবি প্লিজ, জরুরি কথা আছে। আর আজও তুমি এখানেই থাকো, আদ্রিয়ানের খেয়াল রেখো, আমরা যাবো আর আসবো। আজমিরা সম্মতি জানালো। আয়াস, ধ্রুব আর রিসাদ বাহির চলে গেল। এভাবে ডাকলি কেন? দ্রব্য ঠিক বলেছে, ডাকলি কেন? তোরা আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস তাই না? কই না তো, কি লুকাবো তোর থেকে? অবাক হয়ে জবাব দিল রিসাদ। আরুষিকে, আরুষির এমন অবস্থা দেখে আদ্রিয়ানের এমন দশা হলো কেন? সবচেয়ে বড় কথা, আদ্রিয়ান তো শুধু বারবি ডলকেই কাপকেক ডাকতো, তাহলে ও কেন আরুষিকে কাপকেক ডাকলো? আর আমাদের ছোট্ট বারবি ডল আর এই মেয়ের নামও সেম, তাহলে কি ওই আমাদের সেই ছোট্ট আরুষি? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আরুষি আমাদের সেই ছোট্ট বোন, তোর বারবি ডল, রিশাদের কিউটি পাই, আমার ব্ল্যাক রোজ, আর আদ্রিয়ানের কাপকেক আমাদের সবার কলিজার টুকরা বোন আর আদ্রিয়ানের জান। দ্রব্য তুই জানতিস এসব? রিসাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমি তোদের আগে থেকেই চিনি, তাও তোদের বলিনি, কারণ আরুষি সবটা ভুলে গেছে পাহাড় থেকে পড়ার পর। আমরা সবাইকে খুঁজি কিন্তু কেউ খুঁজে পাইনি। পুলিশ হার মেনে নিলেও আমি হার মানিনি। আমি খোঁজ চালিয়ে যাই আব্বির মাধ্যমে। পরে একদিন জানতে পারি ও পাহাড় থেকে পড়ার পর একটা পরিবার ওকে রাস্তার পাশে খুঁজে পায়। সেই পরিবারটা আর কেউ না, ঈশিতার পরিবার। ঈশিতার বাবা
আর আমার আব্বি খুব ভালো বন্ধু ছিল, আর আমি সেটাকে ছোট থেকে পছন্দ করতাম। তাই ওদের সাথে মিশতে আমার বেশি সময় লাগেনি। এসে কিছুই জানে না, কিন্তু এসের বাবা আর ভাইকে আমি সবটাই বলি, আর ভাই আর আঙ্কেল আমাকে অনেক সাহায্য করে। তোদের তখনই জানাতাম, কিন্তু তখন আমি জানাতে পারিনি। ব্ল্যাক রোজ মাথায় গুরুতর আঘাত পেয়েছে, ওকে মানসিক চাপ দেওয়া যাবে না। আর ইসিও ওর সাথে খুব মিশে গিয়েছিল, তাই তোদের জানাইনি, কারণ আমি জানতাম আরো ওখানে ভালো থাকবে। এক নিঃশ্বাসে বলল ধ্রুব। মিশমি, ঈশিতা, তোমরা এখানে? ধ্রুব রিসাদ পেছনে তাকে ঈশিতা অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। ইসি তুমি এখানে? এসবের মানে কি ধ্রুব? তুমি এখানে বসো, আজ তোমাকে সব বলবো। ঈশিতার হাত ধরে বসিয়ে বলল। ফ্ল্যাশব্যাক 15 বছর আগে আয়াস, রিসাদ, আদ্রিয়ান, ধ্রুব আর আরশির বাবা বিজনেসের কাজে 7 দিনের জন্য সাজেক যাবেন। তাই ওরা সবাই ভাবলেন পরিবারকে নিয়ে আসলে কাজও হবে, ঘোরাঘুরিও হবে, আর সবাই মজা করতে পারবে। তাই সবাইকে সাথে করে নিয়ে আসেন। আয়াস, ধ্রুব, রিসাদের বাবা দরকারি কাজ থাকায় ওদের ফ্ল্যাট মিস হয়ে যায়। তাই আদ্রিয়ান আর আরশির বাবা সবাইকে নিয়ে আগেই চলে আসে। আরশি মামুনি, দাঁড়াও, পড়ে যাবে তো। আরশির বাবা বলল। আঙ্কেল তুমি বাসায় যাও, আমরা কাপকেককে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আদ্রিয়ান, রিসাদ, আয়াস অ্যান্ড ধ্রুব একসাথে বলল। ওকে আঙ্কেল। আদ্রি ভাইয়া দেখো, ওখানটা কত সুন্দর, আমি যাব ওখানে, নিয়ে যাবে প্লিজ? না কাপকেক আঙ্কেল, মামুনি, ড্যাড, মম, আন্টি কেউ নেই, তাই সেখানে একদম যাওয়া যাবে না। না আমি যাব, আমাকে নিয়ে চলো। না কিউটি পাই, আমরা তোমাকে কাল নিয়ে যাব। না না না। বারবি ডল, তুমি যদি এখন আমাদের কথা শোনো তাহলে আমরা তোমাকে অনেক চকলেট এবং আইসক্রিম দিব। সত্যি আই ভাইয়া? ব্ল্যাক রোজ আয়াস ভাইয়া সত্যি বলেছে, তুমি যদি জিদ না করো তাহলে আমরা সবাই তোমাকে চকলেট দেব। কি মজা, আমি চকলেট খাবো। এখন চলো আমরা বাসায় যাব। আমি তোমাদের সবার আগে যাব, তোমরা আমাকে ধরতে পারবে না। বলে আরশি দৌড় দিল। যেহেতু আরশি রাস্তা চিনত, তাই কেউ আর ওর পেছনে যায়নি। আস্তে আস্তে গল্প করতে করতে যাচ্ছিল। আরশি দৌড়ে কর্টেজে এসে পড়ে, কিন্তু এসে দেখে ওর মম, ড্যাড, মামুনি সবাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর আকরামের হাতে রক্তমাখা ছুরি। আকরাম পেছনে তাকে দেখে আরশি দাঁড়িয়ে আছে। আরশিকে দেখে আকরাম ভয় পেয়ে যায়, কিন্তু আকরাম বুদ্ধি খাটিয়ে নিজের দোষ আদ্রিয়ানের বাবা আরহান সাহেবের উপর দিয়ে দেয় আর বলে, আরশি, তোমার মিম্মাই, তোমার মিম্মি, মম আর ড্যাডকে এই যে এটা দিয়ে মেরে ফেলেছি। ছুরি দেখে বলল আকরাম সাহেব। মামাই পাখি, ও মরেছে, আমি মারিনি, তুমি বিশ্বাস করো। তুমি বলো, তোমার মিম্মাই কি কাউকে মারতে পারে? অজান্তার কাছে আগাতে আগাতে বলল আকরাম সাহেব। না না, তুমি পটা, তোমার সাথে আলী কথা বলবো না। অজান্তার কাছে আগাতে আগাতে বলল আরহান সাহেব। আরশি ছোট থাকায় তেমন কিছু বুঝতে পারেনি, কিন্তু আরহানের গায়ে রক্ত মাখা ভয় পেয়ে যায়, আর আরহানকে আগাতে দেখে আরশি আরো ভয় পেয়ে যায় আর দৌড় দেয়। মামাই পাখি, যেও না, আমার কাছে আসো। আরশিকে দৌড়াতে দেখে আরহানও দৌড় দিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে আদ্রিয়ান, আয়াস, রিসাদ আর ধ্রুব ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল। আরশি আর আরহানকে দৌড়াতে দেখে ওরা ওদের পিছনে দৌড়ে যায়। আরশি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কোণায় চলে আসে। রাস্তা শেষ হয়ে যাওয়ায় আরশি পেছনে করে দেখে আরহানও ওর পেছনে। মামাই পাখি, আমার কাছে আসো, না হলে তুমি পড়ে যাবে। সামনে আগাতে আগাতে বলল আরহান। আরহানকে সামনে আগাতে দেখে আরশি পিছিয়ে যেতে থাকে, আর পড়ে যেতে ধরলে আরহান দৌড়ে গিয়ে ওকে ধরতে যায়, কিন্তু পারে না। মামাই পাখি, জোরে চিৎকার করে বলল আরহান। কাপকেক। আদ্রিয়ানের চিৎকার শুনে আরহান পেছনে তাকে দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে, আর আয়াস, রিসাদ আর ধ্রুব দৌড়ে ওদের দিকে আসছে। ড্যাড, তুমি আমার কাপকেককে ফেলে দিলে কেন? বিশ্বাস করো বাবাই, আমি ওকে ফেলিনি, আমি তো ওকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু মামাই পাখি পড়ে গেল, আমি বাঁচাতে পারলাম না। বলে হাঁটু গেড়ে বসে পড়ল আরহান সাহেব। না না, তুমি আমার কাপকেককে ধাক্কা দিয়েছো, আমি দেখেছি। তখনই আয়াস, রিসাদ আর ধ্রুব এসে বলল, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল, ব্ল্যাক রোজ কোথায়? ও তো তোমার সাথে ছিল। আঙ্কেল, তোমার গায়ে রক্ত কেন? আরহান সবার প্রশ্ন শুনে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। তুমি খুব পচা ড্যাড, খুব পচা, তোমার সাথে আমি আর কখনো কথা বলবো না। প্লিজ ড্যাড, আমার কাপকেককে এনে দাও প্লিজ। বলে আদ্রিয়ান দৌড়ে কর্টেজের দিকে চলে যায়। আদ্রিয়ানকে চলে যেতে দেখে বাকিরাও চলে যায়, কিন্তু আরহান ওখানেই বসে কাঁদতে থাকে। হঠাৎ কেউ পেছন থেকে এসে আরহান মাথায় ভারী কিছু দিয়ে জোরে আঘাত করে, আর আরহান অজ্ঞান হয়ে যায়। এটাকে এখান থেকে নিয়ে যা, আর যত্ন করিস যাতে মরে না যায়। ওকে বস। আদ্রিয়ান, রিসাদ, ধ্রুব আর আয়াস কর্টেজে এসে দেখে ওদের ওখানে অনেক পুলিশ। আদ্রিয়ানের মম আর আরশির মম ড্যাড মাটিতে পড়ে আছে। রিসাদ আর ধ্রুবর বাবা পুলিশের সাথে কথা বলছে, আর আয়াসের বাবা পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে। আঙ্কেল, মমের কি হয়েছে?
তখনই হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চাটার কাছে ছুটে গিয়ে আদ্রিয়ান বাচ্চাটিকে কোলে নেয়। কি হয়েছে আমার প্রিন্সেসটার? কান্না করে না? আজও মম দেখলে কিন্তু অনেক বকা দিবে। আদ্রিয়ান আজমিরা ধ্রুবর বাবার কাছে দিয়ে দেয় আর আয়াসের বাবার কাছে যায়। আর যা শোনে তার শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না। আদ্রিয়ান, আমি যা বলবো তা মন দিয়ে শুনবে, কান্না করবে না। ওকে। আদ্রিয়ান, তোমার মম, মামাই আর মামনি ওরা বেঁচে নেই। আয়াসের বাবার কথা শুনে আদ্রিয়ান সেন্সলেস হয়ে যায়। আদ্রিয়ান পড়ে যেতে ধরলে আয়াস ওকে ধরে ফেলে। বাবা কি হয়েছে আদ্রিয়ানের? আয়াস, আদ্রিয়ান একটু অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন। আর আরশিকে তো দেখছি না, ও কোথায়? আঙ্কেল আরশি পাহাড় থেকে পড়ে গেছে। ও পড়ে গেল আর তুমি এখন আমাদের বলছো? সরি। আয়াসের বাবা আরশিকে খোঁজার জন্য পুলিশ পাঠিয়ে দিল। 7 দিন পর এখন আদ্রিয়ান কিছুটা সুস্থ, কিন্তু কারোর সাথে তেমন কথা বলে না, খাবার খায় না। আয়াস, রিসাদ আর ধ্রুব মিলে জোর করে খাওয়ায়। হঠাৎ বাসার কলিং বেল বাজতে কাজের বুয়া দরজা খুলে দেখে পুলিশ এসেছে। আরশির কোনো খবর পাওয়া গিয়েছে? না, আমরা অনেক খুঁজেছি কিন্তু কাউকেই পাইনি। হয়তোবা কোনো জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে। আপনার হতো দিয়ে কিছুই যায় আসে না অফিসার, আপনি এখন যেতে পারেন। পুলিশ কোনো কথা না বলে চলে গেল। আয়াসের বাবা পরের দিনই আদ্রিয়ান, আয়াস, ধ্রুব, রিসাদ লন্ডনে পাঠিয়ে দিল। আজমিরা ছোট থাকায় ওকে নিজের কাছে রেখে দিল। বর্তমান আমরা লন্ডনে চলে যাই। ওখানে কি আদ্রিয়ানের মনে একটু একটু করে ভালো হতে থাকে, কিন্তু আরশি কেউ বলতে পারে না। আমি, রিসাদ, আয়াস সবসময় ওকে আনন্দে রাখার চেষ্টা করতাম। সারাদিন হাসি খুশি থাকলেও রাতে আন্টি আর আরশির জন্য কান্না করতো। এভাবে দিন চলতো। আদ্রিয়ানের মধ্যে রাগ বাড়তে থাকলো আঙ্কেলের প্রতি। তুমি কিভাবে জানলে যে আমার আরুষি তোমাদের আরুষি? আরশিকে ধ্রুব চিনবে না তো কে চিনবে? আরশি তো ধ্রুব ভাইয়া বলতে পাগল ছিল। এই নিয়ে আদ্রিয়ান অনেক রাগও করেছিল। পরে বুঝতে পারে যে ধ্রুব আরশিকে নিজের বোনের মতো দেখে। কিন্তু তুমি জানলে কিভাবে যে ওর নাম আরশি? তোদের মনে আছে আমি 7 দিনের জন্য বিডিতে এসেছিলাম? আমার মনে আছে। আন্টি অনেক অসুস্থ ছিল, যার জন্য তুই বাংলাদেশে এসেছিলি। ঠিক, কিন্তু তখন মাম্মি অসুস্থ ছিল। আমি তখন আরশির খোঁজ পাই, তাই চলে আসি। ড্যাড বলেছিল ওর কিছুই মনে নেই। আমি বিডিতে এসে আগে বাসায় যাই আর ড্যাডিকে বলে পার্টি অ্যারেঞ্জ করতে। ড্যাডি আমার কথা মতো পার্টি অ্যারেঞ্জ করে আর ঈশিতার ফ্যামিলিকে আসতে বলে। ওখানে আমার ঈশিতা আর আরশির সাথে বন্ধুত্ব হয়। এইভাবে আমাদের বন্ধুত্ব বাড়তে থাকে। আমরা একে অপরের সাথে মিশে যাই। একদিন ওদের বাসায় গিয়ে দেখি ঈশিতা আরশিকে বন্ধু বন্ধু বলে ডাকছে। তা দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ঈশিতাকে বলি আরশির একটা নাম রাখতে। ঈশিতার নাম খুঁজে না পাওয়ায় আমাকে নাম রাখতে বলে, আর আমি আরশির নাম আরশি বলে দিই। এতে কেউ কিছু বুঝতে পারে না যে আমি ওকে চিনি। কিন্তু সমস্যা হয় সেই দিন যেদিন আমি চলে আসবো। তাই আমি আসার একদিন আগেই ঈশিতার বাবা ঈশান ভাইকে সব বলে দেই, যেন ওরা সবসময় আমাকে আরশির খবর দিতে পারে। বাহ দোস্ত, তোর এত বুদ্ধি কবে হলো রে? তোদের মতো কিছু আকামা বুদ্ধিহীন দোস্ত থাকলে নিজের মতোই কিছু বুদ্ধি রাখতে হয়, বুঝলি বলতা? তুই কিন্তু ইনডাইরেক্টলি আমাদেরকে অপমান করতেছস। আমি ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি অপমান করছি তোদের। তোরে তো আমি পরে দেখে নিব। দেখ, তোরে কেউ না করেছে, আমি তো তোর সামনে আছি। আচ্ছা, দেখা দেখি পরে হবে, আগে কিছু খেয়ে নাও। মিশু, ওদের দে তো। এই নাও তোমাদের খাবার। খাবার রিসাদ আর আয়াসের সামনে এগিয়ে দিয়ে বলল, তুমি খেয়েছো? মিশমির দিকে তাকে জিজ্ঞেস করলো আয়াস। তুমি? ও সরি, তোমরা হবে। মুখ ফসকে তুমি বের হয়ে গেছে। ক্যাবলা হাসি দিয়ে বলল আয়াস। রিসাদ দাঁত কেলিয়ে বলল, বুঝি, আমরা সব বুঝি। কচু বুঝস, খা চুপ করে। আজমিরা কোথায়? মীরা বাসায় চলে গেছে, ওর কলেজে কাল পরীক্ষা আছে। হঠাৎ আদ্রিয়ানের চেঁচামেচির আওয়াজ শুনলো। অবাক হলো সবাই। আদ্রিয়ানের চেঁচামেচির আওয়াজ পেয়ে সবাই কেবিনে ঢুকে দেখে আদ্রিয়ান আরশি করে উত্তেজিত হয়ে উঠেছে। আদ্রিয়ান, তুই উত্তেজিত হচ্ছিস কেন? আরশি ঠিক আছে তো? আমি ওর কাছে যাব বলে আদ্রিয়ানের হাতের ক্যানোলা খুলে ফেললো। না, আমি তাও আরশির কাছে যাব। প্লিজ আমাকে নিয়ে যা। আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ভাইয়া। ধন্যবাদ ঈশিতা। ঈশিতা আদ্রিয়ানকে আরশি কেবিনে নিয়ে গেল। আরশি কেবিনে গিয়ে দেখে আরশি ঘুমিয়ে আছে। আদ্রিয়ান আরশির পাশে গিয়ে চেয়ার টেনে বসে পড়লো। আরশির হাতে পানীয় কিছু অনুভব করলো। চোখ খুলে দেখে আদ্রিয়ান মাথা নিচু করে বসে আছে। আরশি আওয়াজ শুনে আদ্রিয়ান তাড়াতাড়ি মাথা তুলে মুখ ফিরিয়ে নিল আর চোখের জল মুছে নিল। আদ্রিয়ান মুখ ফিরিয়ে নিতে দেখে আরশি জিজ্ঞেস করলো, স্যার আপনি কাঁদছেন? কই না তো, কাঁদবো কেন? আমি জানি আপনি কাঁদছিলেন। আচ্ছা এসব বাদ দাও, বলো তোমার শরীর কেমন আছে এখন? ভালো। মুচকে সে জবাব দিল আরশি। আপনি তখন সেন্সলেস হয়ে গেলেন কেন স্যার? না আসলে মানে হয়েছে আর তোতলাতে হবে না, যান গিয়ে খেয়ে আসেন আর আমাকেও খেতে দিন, ক্ষুধায় পেট চুচু করছে। ইস্যু বেবি, ওই তুই। চিল্লিয়ে ডাক দিল ইস্যুকে। আরশি চিৎকার শুনে সবাই কেবিনে ঢুকলো। কি হয়েছে, চিল্লাস কেন?
আমার ক্ষুধা লাগছে। মুখ কাচুমাচু করে বলল আরশি। ওরে আমার ছোট্ট খুকিটা, 5 মিনিট তোর প্রিয় বিরিয়ানি নিয়ে আসছি। তাড়াতাড়ি। আমাকে দেবে না ব্ল্যাক রোজ? আমি আর তুমি খাবো, আর কাউকেই দিব না। আমরাও খাবো। না, আমি আর ধ্রুব ভাইয়া খাবো। আচ্ছা সবাই খাবো। মিশমিশ চল। ঈশিতা আর মিশমিকে বিরিয়ানি আনলো আর সবাই মজা করে খেলো। তারপর ডাক্তার আদ্রিয়ান আর আরশিকে চেক আপ করে গেল। ডক্টর, আমরা কি আজ আরশিকে বাড়ি নিয়ে যেতে পারবো? পারবেন, কিন্তু ওনাকে 1 সপ্তাহ বেড রেস্ট রাখতে হবে। ওকে ডক্টর। ডাক্তার চলে গেল। সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে আরশিকে নিয়ে চলে গেল। আরশি, ঈশিতা আর ধ্রুব একসাথে গেল। আদ্রিয়ান, আয়াস আর রিসাদ আর মিশমিকে ওদের বাড়ি নামিয়ে দিয়ে চৌধুরী ম্যানশনে চলে গেল। বাড়ি এসে সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়লো, কিন্তু শুধু আরশি ঘুমালো না। ও ওর ঘরে এসে ভাবতে লাগলো, স্যার আমার জন্য এত টেনশন করছিল কেন? আর স্যার কান্না করছিল কিন্তু কেন? আর স্যারের কান্না দেখে আমার এত কষ্ট হচ্ছিল কেন? আরশির মনে হাজারো প্রশ্ন নিয়ে ঘুমের রাতে চলে গেল। সকালবেলা চৌধুরী ম্যানশনে আদ্রিয়ান ঘুম থেকে উঠে আরশিকে ফোন দিল। আর ফোন দিয়ে যা শুনলো তাতে আদ্রিয়ানের বেহুশ হওয়ার মতো অবস্থা। ফোনের আওয়াজ শুনে, ও সুইট কিউটি প্লিজ ভ্যা ভ্যা করিস না, আমি ঘুমাবো। আওয়াজ বন্ধ না হওয়া আরশি বিরক্তি নিয়ে ফোন ধরে বলল, ওই আক্কেল ছাড়ারই আক্কেল, তোর কি খেয়ে দেখ কাম কাজ নাই? সকাল সকাল আমার ঘুমের 13টা বাজাইতেছিস? উগান্ডার হাতি, বুদ্ধি ছাড়া মানুষ, পান কাটা অ্যানাকোন্ডা, হলুদ তেলা পোকা, বিরিয়ানির আলু বুখরো, আমার মতো মাছরুম বাচ্চার তুই ঘুম হারাম করছিস। তোর বিয়ে হবে না, আর হইলেও উগান্ডার শাকচুনির সাথে হবো শালি। এই শাট আপ। অপরিচিত লোক ফোন দিলে কি তাদের সাথে এভাবে কথা বললো? আর এসব শিখলে কার কাছ থেকে? রেগে বলল আদ্রিয়ান। স্যার আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কেউ ফোন দেওয়ার কথা ছিল নাকি? না না, কে ফোন দিতে যাবে? যাই হোক, তোমার শরীর কেমন আছে? ঘুম হয়েছে ভালো মতো? ঘুম আর হইল কই, আপনি তো ঘুমোতে দিলেন না, লেজ কাটা হনুমান। তুমি আমাকে লেজ কাটা হনুমান ডাকলে কেন? কই না তো। আজকে তোমার পানিশমেন্ট আছে। আমাকে তো ডক্টর 7 দিন বেড রেস্ট করতে বলেছে, আমি তো অফিস যাব না। আপনি কি আমাকে স্বপ্নে পানিশমেন্ট দেবেন নাকি? তুমি না আসতে পারো, আমি তো আসতে পারবো। ডেভিল স্মাইল দিয়ে বলল আদ্রিয়ান। আমি না স্যার, আর করবো না, সরি। কাঁদো কাঁদো ফেস করে বলল আরশি। তোমার পানিশমেন্ট তো ঠিক হয়ে গিয়েছে, সো বি রেডি কাপকেক। বলে আদ্রিয়ান ফোন কেটে দিল। কেন যে ফোনটা না দেখে ধরলাম? ও মাই আল্লাহ, এবার আমি কে বাঁচাবে? আদ্রিয়ান অফিসে চলে আসলো। এসে কেবিনে ঢুকে পড়লো। আরশিকে ভয় দেখে আদ্রিয়ান হাসছে। তুমি ঠিক ছোটবেলার মতোই আছো, একদম বদলাওনি। মুচকে এসে নিচে নিচে বলল আদ্রিয়ান। কিন্তু তোমার ওই আজগুবি বকা শুনলে যে আমার মাথার ফিউজ উড়ে যায়। বিয়ের পর সহ্য করব কিভাবে? এই তো ওর আজগুবি বকা দিয়ে বিয়ের আগে আমাকে পাগল বানিয়ে পাবনার পাগলা গারদে পাঠাই দিবে ভেবেই ঠক গেল আদ্রিয়ান। রিসাদ কিছু কথা বলার জন্য আদ্রিয়ানের কেবিনে এসেছিল। কেবিনে এসে আদ্রিয়ানের মুখে ওসব শুনে ভেবা চাকা খেয়ে যায় আর জোরে হেসে দেয়। কারোর হাসির আওয়াজ শুনে আদ্রিয়ান সামনে তাকে দেখে রিসাদ হাসছে। ওই হাসতেছস কেন তুই? আমি আছি আমার জ্বালায় আর তুই হাসতেছস? তুই কি বুঝবি আমার জ্বালা? আমার বউ তো একটা পাগল। আল্লাহ তুমি রক্ষা কইরো তোমার এই মাসুম বান্দাটাকে। ওরে শালা, তুই তো এখনো প্রপোজও করলি না, আর তার আগে আমার বারবিডলকে তুই বউ বানিয়ে নিলি। রিসাদের পেছনে আর আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে আয়াস মিটি মিটি হাসছে আর এসব বলছে। ওই তুই কোথা থেকে টপকালি? আরে আমি কি নারিকেল যে গাছ থেকে টপকাবো? আমি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলাম। আচ্ছা বল, ওরে প্রপোজ করবি কেমনে? সেটাই ভাবতেছি। তুই ভাবতেছি কস কেন? তুইও কি প্রেমে পড়লি নাকি? জানো, তোমরা প্রেমে পড়তে পারো আর আমি পড়লেই দোষ। আমরা মানে প্রেমে তো শুধু আমি আর ধ্রুব পড়ছি, ঋষাদ তো নিরামিষ। তোকে কে বলেছে এই শালা নিরামিষ? তুই কখন আসলি ধ্রুব? আর এই কথা বললি কেন? আরে ধ্রুব তো কাজে আমার লেগ পুল করা। আহা, আমি তো আজকে বলুনি। কি বলবি রে? যা বলবি তাড়াতাড়ি বল। আমাদের ঋষাদ প্রেমে পড়েছে। আবে শালা, তাহলে তুই টেম্পো চালাস? তলে তলে। ওহো, এই কাহিনী। তো কে সেই দুর্ভাগ্যবতী? আজমিরা। ওর আজমিরা? আজু। বাবা চাকা খেয়ে গেল আদ্রিয়ান। দাঁত কেলিয়ে বলল আয়াস। ও আচ্ছা, তাই তুই ওই দিন আজুর পিছে পিছে ঘুরতেছিলি? ওরে বাটপার, আমার বোনের সাথে প্রেম করস আর আমার এই কষ্ট না তোরে তো। বলে আদ্রিয়ান রিসাদের পেছনে দৌড়তে লাগলো। আরে ভাই, প্রেমে পড়েছিস কিন্তু এখনো স্বীকারই করতে পারিসনি? ও তাই বলি, প্রেম করলে তো আজও আমাকে বলতো। আচ্ছা, আমরা না হয় প্রেমে পড়ছি, কিন্তু এই গর্ধবটা। বলে আদ্রিয়ান আর বাকি সবাই আয়াসের দিকে তাকালো। ওই তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ডাল মে কুছ কালা হ্যায়। তোর জন্য মায়ের খুঁজবো, তাই দেখতেছি কেমন মায়ের সাথে তোরে বানাইবো। আমার কাছে একটা মাইয়া আছে। কে সে? রিঙ্কি।
না না, এ হতে পারে না। আমি ওই সাতচনীকে বিয়ে করলে আমার মিশুর কি হবে? মিশু মানে মিশমি? চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো রিসাদ। তুই মিশমির সাথে প্রেম করস? হক চোখে জিজ্ঞেস করলো আদ্রিয়ান। আরে ধুর, প্রেম আর করলাম কই, ও তো আমারে পাত্তাই দেয় না। তার মানে আমাদের সবার একই অবস্থা। ওই তুই করস কেন? তোর না ঈশিতার সাথে বিয়ে হওয়ার কথা? আরে ওইটা তো পারিবারিক ভাবে, কিন্তু আমি তো ওকে জানাতে পারিনি যে আমি ওকে ভালোবাসি। এখন ভাব কিভাবে ইজহার করব ওদের কাছে আমাদের ভালোবাসার কথা। আদ্রিয়ানের কথা শুনে সবাই ভাবতে শুরু করলো। হঠাৎ আদ্রিয়ান বলে উঠলো, আইডিয়া। কি আইডিয়া? আমাদেরও বল। হ্যাঁ জলদি বল। কুহু ওর বিয়ের জন্য জায়গা সিলেক্ট করার দায়িত্ব আমাকে দিছে। ওর সাথে আমাদের প্রপোজ করার কি সম্পর্ক? আরে আছে, আগে পুরোটা তো শোন। হ্যাঁ বল। আমরা সবাই সাজেক যাব, তারপর ওখানে আমাদের প্ল্যান সাকসেসফুল করব। হবে তো? আরে হবে মানে দৌড়াবে। যদি প্ল্যান সাকসেসফুল না হয় তাহলে তোর কপালে শনি রবি সোম মঙ্গল থরি অমঙ্গল সব থাকবে। আরে হব, কার প্ল্যান দেখতে হবে না। এখন চলো, কুহুকে জানাতে হবে 15 দিন পরই আমরা সাজেক যাব। আর এর মধ্যেই সব শপিং শেষ করতে হবে। মেয়েরা যে শপিং করতে পারে, বাপ রে বাপ। চল ওদের সবাইকে খবরটা দেই। চল সবাই। সবাই আরশিদের বাসায় চলে গেল। আরশি অসুস্থ দেখে ঈশিতা বাসায় ছিল। হঠাৎ দরজায় আওয়াজ হয়। দরজা খুলতে গেলে আদ্রিয়ান, আয়াস, রিসাদ আর ধ্রুব দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো ঈশিতা, আরে আপনারা আর ধ্রুব, তুমি কাজে যাওনি? আরে ব্ল্যাকবেরি সব বলছে, আগে ঘরে তো ঢুকতে দাও। আসো। আর আপনারা ভিতরে আসুন ভাইয়া। এক এক করে সবাই ভেতরে ঢুকলো। ঈশিতা কাপকেক কোথায়? এখন কেমন আছে? ওই পেতনি ওর ঘরে বসে বসে চকলেট খাইতেছে। আচ্ছা তোরা থাক, আমি একটু দেখা করে আসি। ভাইয়া আপনি বসুন, আমি ওকে এখানে নিয়ে আসছি। আরে ব্ল্যাকবেরি তুমি আমাদের জন্য কফি বানাও, আদ্রিয়ান ব্ল্যাক রোজকে নিয়ে আসতে পারবে। ওকে। রুমের দরজা নক করতে গিয়ে দেখলো দরজা খোলা। ভিতরে ঢুকে যা দেখলো তা দেখে আদ্রিয়ান কান্না করবে নাকি হাসবে নাকি রাগ করবে কিছুই বুঝতে পারছে না। আদ্রিয়ান ভেতরে ঢুকে দেখলো আরশি রুমের চারদিকে চকলেটের প্যাকেট ছড়ানো ছিটানো। আর আরশির মনের সুখে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। মুখে নাকে অনেক জায়গায় চকলেট লেগে আছে। আরশিকে এমন অবস্থা এক নজর দেখে আদ্রিয়ান চলে যেতে ধরলে আবার রুমে ঢুকে কিছু ছবি তুলে নেয় আর দরজা লাগিয়ে বাসার রুমে চলে আসে। বাসার রুমে আসতেই সবাই জিজ্ঞেস করলো আরশি আসেনি কেন, ও ঠিক আছে তো? সবার প্রশ্নের প্রত্যুত্তরে আদ্রিয়ান বলল, আরে ও ঠিক আছে, মুখে চকলেট মেখে ঘুমাচ্ছে। আদ্রিয়ান সবাইকে সবটা বলল। আর আদ্রিয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। তখন ধ্রুব আর ঈশিতা বলল, এমনটা প্রায়ই হয়। ওই অসুস্থ হলো এভাবে ঘুমায়, চকলেট খেতে খেতে ঘুমিয়ে যায় আর হাতে মুখে চকলেট লেগে থাকে। ঈশিতার কথা শুনে সবাই হাসতে লাগলো। আচ্ছা কফিটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। ঈশিতা আমরা সবাই 15 দিন পর সাজেক যাব। ও ওয়াও, সাজেক? কিন্তু কেন? আমি বলছি। জি ভাইয়া বলুন। ওই দিন পার্টিতে তোমাদের সাথে কুহুর পরিচয় হয়েছিল, মনে আছে? আমরা তো ওর বিয়েতে যাব। আসলে ওর বিয়ের অনুষ্ঠান কোথায় করবে তা ভেবে পাচ্ছিল না, তাই আমাকে বলেছিল। তাই আমি সাজেক যাওয়ার ডিসিশন নিয়েছি। জায়গাটা অনেক সুন্দর, একদম পারফেক্ট প্লেস। সেখানে গেলে সবার মন ভালো হয়ে যাবে আর আমরা ঘোরাঘুরি করতে পারবো। কোথায় ঘোরাঘুরির কথা বলছেন আয়াস ভাইয়া? কারো কণ্ঠ শুনতে পেয়ে সবাই পেছনে তাকে দেখে আরশি টেবিলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আরে আরু, তুই কখন উঠলি? কাপকেক ওটা ঈশিতা ছিল না, আমি ছিলাম। সরি, আমার জন্য তোমার ঘুমটা ভেঙে গেল। আদ্রিয়ানের কথা শুনে আরশি সামনে তাকালো আর আদ্রিয়ানকে দেখে আরশির সকালের কথা মনে পড়ে গেল আর শুকনো ঢোক গিলল। স্যার আপনিও এসেছেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো আরশি। আদ্রিয়ান বুঝতে পারলো আরশি ওকে দেখে একটু ভয় পেয়েছে, কিন্তু কেন পেয়েছে তা বুঝতে পারলো না। কেন ভয় পেয়েছে? পরক্ষণে আদ্রিয়ান সকালের কথা মনে পড়লো আর ডেভিল স্মাইল দিয়ে বলল, কেন, কি ভেবেছিলে আমি আসবো না? না না, তা কেন ভাববো? ব্ল্যাকবেরি ব্ল্যাক রোজকে এখানে নিয়ে এসে বসিয়ে দাও। ওহ, আমার মনেই ছিল না, এখনই ওকে নিয়ে আসছি। তা কেন মনে থাকবে? কি বললা? চোখ গরম করে জিজ্ঞেস করলো ঈশিতা। ঈশিতাকে ওভাবে দেখে ধ্রুব বলল, কই কিছু বলিনি তো। ওই আমি কি বলছি? আদ্রিয়ান রিসাদ আয়াসকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো ধ্রুব। আয়াস ধ্রুবর দিকে তাকিয়ে দেখে ধ্রুব ওর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। তাই আয়াস বলল, কই কিছু তো বলস নাই। আয়াস ধ্রুব আর ঈশিতার কাণ্ড দেখে সবাই হেসে দিল আর ঈশিতা গিয়ে আরশিকে নিয়ে এসে বসিয়ে দিল। আচ্ছা তখন কিসের ঘোরাঘুরির কথা হচ্ছিল? ঈশিতা আরশিকে সব বলল। ও তো কে কে যাব? আমরা সবাই। আরশি, মিশমিকে আনার দায়িত্ব কিন্তু তোমার। আমাকে কোথায় নিয়ে কিসের কথা হচ্ছে? সবাই পেছনে তাকে দেখে মিশমি দাঁড়িয়ে আছে। আরে মিশমি, তুমি কখন এলে? স্যার কেবল আসলাম, দরজা খোলা ছিল তাই নক করতে হয়নি।
আয় বস এখানে। মিশমি গিয়ে ঈশিতার পাশে বসে পড়ল। আরু, এখন কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? তোমার মতো শেওড়া গাছের চুড়েলকে নিয়ে কেন আমরা কথা বলতে যাব? ভুল শুনেছো তুমি। আমি মোটেও ভুল শুনিনি আরু, তুই বল কি কথা হচ্ছিল। আমি বলছি। আদ্রিয়ান মিশমিকে সব বুঝিয়ে বলল। ওয়াও, অনেক মজা হবে, 2 in 1। কিন্তু শপিং করতে হবে তো। যা বলেছিলাম। কি বলেছিলেন? না কিছু না। আচ্ছা বাদ দে, শপিং এ যাওয়া হবে কিন্তু অজান্তা সুস্থ হওয়ার পর। ওকে স্যার। অফিসের বাইরে আমাকে স্যার না ডাকলেও চলবে। ওকে। মুচকি এসে বলল মিশমি, কিন্তু মিশমির মুচকি এসে জবাব দেওয়াটা আয়াসের একদম পছন্দ হলো না। মনে মনে বলল আরশি। সবাইকে বললো যাতে অফিসের বাইরে স্যার না ডাকতে, শুধু আমাকেই বললো না। আমি জানি তুমি কি ভাবছো। তোমাকে যদি বলি স্যার না ডাকতে তাহলে তুমি ভাইয়া ডাকা শুরু করবে, তাই তো তোমাকে বলিনি। আদ্রিয়ানও মনে মনে বলল। ওরা সবাই অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। এইভাবে 10 দিন চলে গেল। এই 10 দিনে আরশির বাসায় সবারই আনাগোনা ছিল। 10 দিন পর এখন আরশি অনেকটাই সুস্থ, নিজে নিজে হাঁটতে পারে। দুপুরের দিকে আদ্রিয়ান, আয়াস, মিশমি ওরা সবাই মিলে এলো শপিং এ যাবে বলে। সবাই রেডি তো? তাহলে যাওয়া যাক। বলে সবাই শপিং মলের উদ্দেশ্যে চলে গেল। শপিং মলে এসেই সবার প্রথমে লেহেঙ্গার দোকানে ঢুকলো। লেহেঙ্গার দোকানে ঢুকতে আরশির নজর গেল একটা কালো রঙের লেহেঙ্গার উপর। আদ্রিয়ান সেটা খেয়াল করলো। আচ্ছা, এই কালো রঙের লেহেঙ্গা কেমন আরশি? খুব সুন্দর। তাই? কিন্তু আমার কাছে তেমন ভালো লাগলো না। আদ্রিয়ানের কথা শুনে আরশি ওখান থেকে রেগে চলে গেল। আর আদ্রিয়ান একটা লোককে ডেকে এনে বলল, এই লেহেঙ্গাটা প্যাক করে দিন, আর কেউ নিতে চাইলে বলবেন সেল হয়ে গেছে। কে নিয়েছে বলবেন না। ধ্রুব দেখো, ওই লেহেঙ্গাটা অনেক সুন্দর না? মন্দ না, তোমার পছন্দ হয়েছে কি? অনেক। ওকে, তাহলে এটা তোমার। ওই লেহেঙ্গা প্যাক করে দিন তো। একটি লোককে উদ্দেশ্য করে বলল ধ্রুব। অন্যদিকে মিশমি আর আয়াসের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। মিশমি বলছে সবুজ রঙের লেহেঙ্গা নিবে, আর আয়াস বলছে সাদা রঙের লেহেঙ্গা নিতে। আমি বললাম না সাদা নিবে? না, আমি সবুজটা নিব। আর লেহেঙ্গা তো আমি পরবো, আপনি তো আর পরবেন না। তাহলে আমাকে আমার পছন্দেরটা নিতে দিচ্ছেন না কেন? আপনার যদি ওটা নিতে খুব ইচ্ছে করে আপনি ওটা নেন, আপনি পরেন। আমি ওটা নিব না। বললাম না ওইটাই নিতে হবে। আর পরবে তো তুমি ঠিকই, কিন্তু দেখবো তো আমি, তাই ওটাই নিবে তুমি। মানে কিছু না, চুপচাপ ওটা নিয়ে নাও। মিশমি আয়াসের সাথে ঝগড়া করে না পেরে সাদা রঙের লেহেঙ্গা নিল। আজমিরা কি নিবে বুঝতে না পেরে আদ্রিয়ানকে বলল, ভাইয়া আমার কিছুই পছন্দ হচ্ছে না, একটা পছন্দ করে দে না। আমি কাপ আরশিকে বলে দিছি, আরশি পছন্দ করে দিবে। ওকে ভাইয়া। বলে আজমিরা আরশির কাছে চলে গেল। আরশি আপি, আমাকে একটা লেহেঙ্গা পছন্দ করে দাও না গো, আমার একটাও পছন্দ হচ্ছে না। আচ্ছা আসো। বলে আরশি আর আজমিরা লেহেঙ্গা সিলেক্ট করতে গেল। তখনই হঠাৎ রিসাদ একটা লেহেঙ্গা হাতে করে নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। কিউটি পায়, দেখো তো এটা মীরাকে ভালো মানাবে না? আকাশি রঙের লেহেঙ্গা দেখিয়ে পড়লো। আরশি রিসাদের হাত থেকে লেহেঙ্গাটা নিয়ে আজমিরার গায়ে ধরে দেখলো আর বলল, আজমিরা তোমাকে এই লেহেঙ্গায় অনেক সুন্দর মানিয়েছে। ধন্যবাদ আপি। আর রিশাদ ভাইয়া? আজমিরার মুখে ভাইয়া শুনে রিসাদ রেগে ওখান থেকে চলে গেল। কি হলো, ভাইয়া চলে গেল কেন? জানি না। এই তোরা এখানে কি করছিস? আর আরুষি, তুই লেহেঙ্গা কিনবি না? হ্যাঁ আপি, তুমি কিনবে না? অবশ্যই কিনবো, আমার একটা কালো রঙের লেহেঙ্গা অনেক পছন্দ হয়েছে, আমি ওটাই কিনবো। মুচকে এসে জবাব দিল আরশি। তাই? কোথায় সেটা? হ্যাঁ কোথায়, আমরাও দেখবো। কি দেখার কথা হচ্ছে? ওই তো অজন্তার একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে, ওইটার কথাই বলছি। ও কোথায়, আমাকেও দেখা। আচ্ছা তোরা সবাই আমার সাথে আয়, আমি দেখাচ্ছি। বলে ওরা সবাই ওই জায়গায় গেল যেখানে লেহেঙ্গাটা রাখা আছে। আর গিয়ে দেখলো লেহেঙ্গাটা তার আগের জায়গায় নেই। তাই অজান্তা একজন লোককে ডেকে জিজ্ঞেস করলো, এখানে একটা কালো রঙের লেহেঙ্গা ছিল, ওটা কোথায়? ওই লেহেঙ্গাটা তো ম্যাম বিক্রি হয়ে গেছে। কে কিনেছে? সরি ম্যাম, সেটা বলা যাবে না, সেটা আমাদের নিয়মের বাইরে। ওই রকম লেহেঙ্গা আর নেই? না ম্যাম, ওই এক পিসই ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন। ওকে ম্যাম, ধন্যবাদ। চল আরু, অন্য একটা লেহেঙ্গা পছন্দ করবি। চল। না রে, আমি লেহেঙ্গা কিনবো না। তাহলে তুমি রিসেপশনে কি পরবে? চিন্তা করো না, আমার কাছে আরো অনেক লেহেঙ্গা আছে, ওখান থেকে একটা পরবো। মন খারাপ করিস না, অন্য একটা পছন্দ করবি, চল। আমি কিনবো না বললাম না। রেগে বলল আরশি। বলে সেখান থেকে চলে গেল। আজমিরা ওর পেছনে যেতে চাইলে এসে তার না করলো আর বলল, আজমিরা যেও না, ও ওই রকমই, যেটা ওর পছন্দ সেটা যদি ও না পায় তাহলে খুব রেগে যায়। তাহলে কি ওই লেহেঙ্গা কিনবে না? না, কারণ ওই ওর পছন্দের জিনিস পায়নি। আচ্ছা চল, ওর কাছেই যাই। চল। বলে ওরা আরশির কাছে যায়। আরশি বাইরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ায় ও পেছনে করে
কিন্তু পেছনে কেউ নেই। তখন ঈশিতা, মিশমি আর আজমিরা ওরা কাছে আসে। আপু, তুমি আর কষ্ট পেও না, চলো আমরা শাড়ি কিনবো বিয়ের দিন পরার জন্য। তখনই হঠাৎ কেউ পেছন থেকে বলে ওঠে, আমাকেও তো কিছু পছন্দ করে দাও। আমার তো মনে হচ্ছে তোমাদের বিয়ে, আমার না। আরে আপু, আগে বলবেন তো। এখন বললাম, তাহলে এখন চল যাওয়া যাক।